বা পিএন জাংশনের যে সকল থিওরি প্রয়োজন ছিল সেই থিওরিগুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করেছি। আজকে আমরা ম্যাথ করব। তো ম্যাথ করার পূর্বে আমরা গতদিনের পড়াশোনা একটু রিভিশন দিয়ে নিই। হ্যাঁ, গতদিনের পড়াটা একটু হালকা করে রিক্যাপ করে নিই আমরা, যে কি কি দেখেছিলাম। এই কনসেপ্টগুলো আমাদের ম্যাথে কাজে লাগবে। আমরা দেখেছিলাম যে একটা ডায়োড, এটা যদি একটা ডায়োড হয়, এর যদি আমি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি, এটা কি আমাদের ফরওয়ার্ড বায়াস না? আমরা যদি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি তাহলে এদিক থেকে এদিকে কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু আমি যদি এই ডায়োডটারে রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, এটা হচ্ছে রিভার্স বায়াস, তাই না? যে যদি আমাদের পি এর সাথে পি এবং এন এর সাথে এন থাকে তাহলে ফরওয়ার্ড বায়াস, আর যদি তার উল্টা হয় তাহলে রিভার্স বায়াস। কিন্তু আমি এটাও বলেছিলাম যে সবসময় এটা বলা যাবে না যে এন এর সাথে পি থাকলে রিভার্স বায়াস, এটা বলারও সুযোগ নাই। সেটাও আজকে আমরা দেখব যে এন এর সাথে পি আছে তারপরেও সেটা ফরওয়ার্ড বায়াস হতে পারে। আপাতত এইটা দেখি, এইটা আমাদের কি কানেকশন বলো? রিভার্স বায়াস। সো রিভার্স বায়াস হলে কারেন্ট কি এখন এই সোর্স অনুযায়ী কারেন্ট এই দিক থেকে এদিকে যেতে চাইবে, কিন্তু এই ডায়োড সেটা হতে দিবে না, অনুমতি দিবে না। সেই কারণে ডায়োডটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। যে আমার যদি কানেকশন এরকম হয় তাহলে ডায়োডটা অন হবে না, ডায়োডটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। আর এরকম হলে তখন ডায়োডটা অন হবে। যদি সিলিকন হয় তাহলে ড্রপ হবে 0.7 ভোল্টেজ, সেটাকে আমরা একটা ভোল্টেজ সোর্সের মাধ্যমে রিপ্লেস করতে পারি। ধরো বললাম এটা সিলিকন, তাহলে এটা তখন এরকম ভাবে আমরা রিপ্লেস করে দিতে পারি। এটা 0.7 ভোল্টেজ এর বিপরীত দিকে কাজ করছে, আর এটা হচ্ছে আমাদের ধরো 5 ভোল্টেজ বলছি, এটা হচ্ছে আমাদের 5 ভোল্টেজ। আমরা এই ডায়োডটাকে এভাবে রিপ্লেস করে দিতে পারি, অথবা সরাসরি এখানে লিখেও যদি কেউ অঙ্ক করো তাও হবে, কোনো সমস্যা নেই। চিত্র যে তোমাকে দাগাতেই হবে এর কোনো মানে নেই, তুমি চিত্র না দাগিয়েও অঙ্কটা করতে পারবে। এখন এইটা এই দুইটা গেল কন্ডিশন। এখন ওই যে বললাম যে আমি এন এর সাথে পি থাকলেও ফরওয়ার্ড বায়াস হতে পারে। কিভাবে দেখো, যদি আমার এরকম হয়, ধরো এটা আমাদের একটা ডায়োড, ধরো এটা আমাদের এন, এটা তো পি, তাই না? আমার এন এর সাথেই ধরো পি আছে, ধরো বললাম 5 ভোল্টেজ, কিন্তু এই পাশে আবার আরেকটা দেওয়া আছে ধরো 10 ভোল্টেজ। তাহলে এবার কিন্তু আমাদের এই ডায়োডটা কি বায়াস পাবে বলো? ফরওয়ার্ড বায়াসে পাবে। তার মানে এন এর সাথে পি থাকলেই যে সেটা রিভার্স বায়াস হবে এটাও বলা যাবে না। আমার সামেশন অফ ভোল্টেজ দেখতে হবে, যে এই পাশ থেকে 10 ভোল্টেজ যাচ্ছে, এই পাশ থেকে 5 ভোল্টেজ। তার মানে এই দুইটা যেহেতু সিরিজে আছে তাহলে 10 থেকে 5 বাদ গেলে 5 ভোল্টেজ আমার এই ডিরেকশনে কাজ করবে। যেহেতু 5 ভোল্টেজ ডিফারেন্স এই ডিরেকশনে আছে, তার মানে এটা কি বায়াস হবে? ফরওয়ার্ড বায়াস। বুঝতে পেরেছি আমি? আর যদি এরকম হতো যে না আমার এই পাশেই 5 ভোল্টেজ আর এই পাশে হচ্ছে আমাদের 10 ভোল্টেজ, তাহলে কি হতো বলো? এটা রিভার্স বায়াস। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমার ডায়োডের মধ্যে যদি পি থেকে এন এর দিকে কারেন্ট যায় তাহলে সে ফরওয়ার্ড বায়াস অ্যাক্টিভ হবে, সে অ্যালাউ করবে। আর যদি এন থেকে পি এর দিকে যায় তাহলে সে রিভার্স বায়াস। এখানে ওই একই কথা, এটা আমার কি হায়ার পটেনশিয়াল না, আর এটা কি লোয়ার পটেনশিয়াল। তাহলে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে কারেন্ট যায়, তাহলে ডায়োড কি করবে? অ্যালাউ করবে, তার মানে সে অ্যাক্টিভ হবে। এটা আমার হায়ার পটেনশিয়াল আর এটা লোয়ার পটেনশিয়াল, তার মানে কারেন্ট হায়ার থেকে লোয়ারের দিকে যায়। এবার ডায়োড কি করবে? রিভার্স বায়াসে চলে গেছে, এ আর সেটা অ্যালাউ করবে না, তাহলে এবার সে ওপেন হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি কখন অন হচ্ছে কখন অফ হচ্ছে? তাহলে আমরা যদি আরো কিছু কন্ডিশন দেখি ইকুইভ্যালেন্ট সার্কিটে, ধরো আমি বললাম এটা ধরো বললাম হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে আমার লোয়ার পটেনশিয়াল, এটা ধরো আমাদের সিলিকন ডায়োড। তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে বলো? যে উপরে আমাদের ভি ইন, আগে বলো এটা হায়ার পটেনশিয়াল এটা লোয়ার পটেনশিয়াল, তার মানে ডায়োড অ্যাক্টিভ হবে নাকি রিভার্স হবে? ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, তার মানে ডায়োডটা অ্যাক্টিভ হবে। যেহেতু এটা হায়ার পটেনশিয়াল এটা লোয়ার পটেনশিয়াল, তাহলে কারেন্ট এই দিক থেকে এইদিকে যাবে।
কারেন্ট যদি এই দিক থেকে এই দিকে যায় তাহলে আমাকে বুঝতে হবে যে ডায়োডটা অন হবে, আর অন হলে ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে, এই যে এরকম। বুঝতে পেরেছি? আর এই তুমি কি বুঝছো? হুম, ওকে। গত ক্লাস করি নাই এরকম কেউ আছে? কে করো নাই কেন তোমরা ক্লাস? এত সকালে কাজ? ছিলাম না কাজে বলে। তোমার মুশকিল এখন এগুলো বুঝতে কিন্তু একটু কষ্ট হতে পারে, কারণ থিওরি সব আমরা আগে আলোচনা করে ফেলেছি। এরপরে ধরো আমার যদি এরকম কন্ডিশন থাকে, এটাকে বললাম হায়ার পটেনশিয়াল আর এটা হচ্ছে আমার লোয়ার পটেনশিয়াল। এবারও কারেন্ট উপর থেকে নিচের দিকে যেতে চাইবে, যেহেতু উপরে হায়ার পটেনশিয়াল আর নিচে লোয়ার পটেনশিয়াল, কিন্তু ডায়োড কি সেটা অ্যালাউ করবে? ডায়োড এটা অ্যালাউ করবে না। তাহলে এবার এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে, যে উপরে ভি ইন, এটা ওপেন সার্কিট। বুঝতে পেরেছি? ধরো আমার এরকম যদি হয়, ধরো উপরে বলছে +5 ভোল্টেজ, নিচে বলছে 10 ভোল্টেজ। এবার বলো ডায়োডটা অন হবে নাকি অফ হবে? অফ হবে, কেননা নিচে হায়ার পটেনশিয়াল আর উপরে লোয়ার পটেনশিয়াল, তো কারেন্ট এই দিক থেকে এইদিকে যেতে চাইবে, ডায়োড সেটা যেতে দিবে না। তাহলে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এইরকম, যে এখানে +10 ভোল্টেজ, এখানে +5 ভোল্টেজ। বুঝতে পেরেছো? ধরো আমার এইরকম একটা সার্কিট আসলো, এবার বলো দেখি ডায়োডটা অন হবে নাকি অফ থাকবে? অন হবে। কোন ডায়োড, সিলিকন ডায়োড না আইডিয়াল ডায়োড? ধরো বললাম আমি সিলিকন ডায়োড। অন হবে না। হুম, কি মনে হচ্ছে? অন হবে। আচ্ছা, অফ অফ থাকবে এরকম কার কার মনে হচ্ছে? কেন অফ থাকবে বলতো? এটা তো সিলিকন ডায়োড 0.7 ভোল্টেজ, এটা হচ্ছে তোমাদের ভুল ধারণা যে এখানে 3 ভোল্ট অপোজ হয়ে গেছে, বাট এখানে তো দুইটা একই ডিরেকশনে আছে, তা অপোজ হয়ে যায় নাই। দেখো উপরে প্রথমে চিন্তা করো, উপরে কি 3 ভোল্টেজ, তাই তো, এর নিচে কি -3 ভোল্টেজ, তাহলে কে বড়? এটা বড়, এটা ছোট। তাহলে উপরে হায়ার পটেনশিয়াল, নিচে লোয়ার পটেনশিয়াল। একটা পদ্ধতি হচ্ছে আমি এইভাবে চিন্তা করতে পারি, উপরে হায়ার পটেনশিয়াল, নিচে লোয়ার পটেনশিয়াল, তার মানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, উপর থেকে নিচে। তাহলে ডায়োডটা অ্যাক্টিভ হবে, এবং এদের ভোল্টেজের ডিফারেন্স কিন্তু 6 ভোল্টেজ। ধরো আমি বললাম এটা VA, এটাকে বললাম VB, তাহলে এই ডিরেকশনের কারেন্ট যদি আমি বের করতে চাই, I সমান কি হবে, VA মাইনাস VB ডিভাইডেড বাই R। আচ্ছা বলো তো এখানে VA মাইনাস VB করলে কত হবে? VA হচ্ছে 3 ভোল্টেজ, VB হচ্ছে -3 ভোল্টেজ, কত ভোল্টেজ হবে? 6 ভোল্টেজ। তার মানে এই দুইটার ভোল্টেজ ডিফারেন্স কত? 6 ভোল্টেজ। যারা ভাবছো যে একটা অপরটাকে কেটে দিবে, আসলে তো কেটে দিবে না, ভোল্টেজ দুইটা আরো কি হবে, যোগ হবে। তুমি সার্কিটটাকে কমপ্লিট করো, সার্কিটটাকে কমপ্লিট করলে কি হবে, এখানে +3 মানে এখানে পজিটিভ টার্মিনাল, আর নেগেটিভ টার্মিনাল কোথায়, গ্রাউন্ডে। আমি এখানে একটা গ্রাউন্ড ধরে নিলাম। তারপরে এখানে আসবে হচ্ছে আর, এরপরে এখানে হচ্ছে ডায়োড, এরপরে এখানে -3 মানে কি, এখানে নেগেটিভ টার্মিনাল আর পজিটিভ টার্মিনাল কোথায়, গ্রাউন্ডে। তাহলে দুইটাই কি একই ডিরেকশনে আছে না, দেখো তো, এখানেও 3 ভোল্টেজ, এখানেও 3 ভোল্টেজ। তার মানে দুইটা আরো যোগ হবে, এখানে দুইটা বাদ হবে না। আমরা কি বুঝতে পেরেছি এই কন্ডিশন গুলা? যদি এই কন্ডিশন গুলো আমরা বুঝে থাকি, তাহলে আমরা অঙ্ক এখন সহজেই করতে পারবো। হ্যাঁ নাও।
কিসে ঘুমিয়ে গেলাম তো আমি তাড়াতাড়ি, বেশিক্ষণ বসে থাকলে আবার ঘুমিয়ে যাব। কোন সেকেন্ড চিত্র? এইটা সিম্পল হিসাব, এখানে 10 ভোল্টেজ, এখানে 5 ভোল্টেজ, তাহলে এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, তাহলে কারেন্ট কি এদিক থেকে এদিকে যেতে চাইবে না, আর ডায়োড সেটা অ্যালাউ করে। পি থেকে এন এর দিকে কারেন্ট গেলেই কি ফরওয়ার্ড বায়াস, আর উল্টা দিকে গেলেই রিভার্স বায়াস। বুঝতে পেরেছো? এবার আমরা এই 4টা অঙ্ক করব। সো এই 4টা অঙ্ক মোটামুটি সিমিলার, একই টাইপের এবং সহজ। আমরা এতক্ষণ যে কনসেপ্ট গুলো নিলাম এগুলো অ্যাপ্লাই করলে এক লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা প্রথম দুইটা করি। এই প্রথম দুইটাতে কি বলা হয়েছে দেখো, ডায়োডের যে কোনো অঙ্ক করার পূর্বে তোমাকে আগে বুঝতে হবে যে ডায়োডটা অন হবে নাকি অফ হবে। সর্বপ্রথম কাজ এটা, ডায়োডের যে কোনো অঙ্ক করতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াস আছে, ডায়োডটা কি অন হবে নাকি অফ হবে। ডায়োড অন বা অফ হওয়ার জন্য আমাকে এখানে দুইটা জিনিস চেক করতে হবে, একটা হচ্ছে ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে কিনা,
যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে অন হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। এবার ফরওয়ার্ড বায়াসে গেলেই যে সে অন হবে এর কোনো গ্যারান্টি নেই। এবার দেখতে হবে যে ওই ডায়োডের যে নি ভোল্টেজ মানে কি, সিলিকন হলো 0.7, জার্মানিয়াম হলো 0.3, এই নি ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ সে পাচ্ছে কিনা। এখন যেহেতু এই অঙ্ক দুইটা ডায়োডে কি দেওয়া আছে, আইডিয়াল ডায়োড, মানে কিছু কি বলা আছে আরআরইতে যেটা সিলিকন বা জার্মানিয়াম কিছু বলা আছে? বলা না থাকলে আমরা ধরে নিব এগুলো কি ডায়োড, আইডিয়াল ডায়োড। যেহেতু এরা আইডিয়াল ডায়োড, এদের নি ভোল্টেজ কিন্তু 0, এদের কোনো ভোল্টেজ ড্রপ নাই। তাহলে এদের যেহেতু ভোল্টেজটা 0, তার মানে এই জিনিসটা আমাকে এই অঙ্কের ক্ষেত্রে চেক করতে হবে না। আমার শুধু এইটা চেক করলেই হবে যে এটা ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস হলেই এরা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস কিভাবে বুঝবো বলো তো? উপরে কি আছে বলো তো, 5 ভোল্টেজ, তাহলে হায়ার পটেনশিয়াল, নিচে কি 0 ভোল্টেজ, তার মানে লোয়ার পটেনশিয়াল। তাহলে আমার কারেন্ট কি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায়, আর এই ডায়োড সেটা অ্যালাউ করবে। তার মানে ডায়োড কিসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে আমার সার্কিটটা হবে এরকম যে এখানে +5 ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে +5 ভোল্টেজ, এখানে হচ্ছে 2.5 কিলো ওহম। এই ডায়োডটা অন হয়েছে, তার মানে আইডিয়াল ডায়োড যেহেতু অন হলে কি হয়ে যাবে, শর্ট এখানে। আর এই 5 ভোল্টেজটা এসে কানেক্ট হবে কার সাথে, গ্রাউন্ডের সাথে। তার মানে নরমাল একটা সিরিজ সার্কিট। কোনটা? এটা তো ভোল্টেজ বের করতে বলেছে। এইখানে দেখো প্লাস আর এখানে কি মাইনাস, তার মানে এই ডায়োডের আরআরই ভোল্টেজটা আমাকে বের করতে বলেছে। বুঝতে পারছো? এই ডায়োডের আরআরই ভোল্টেজটা বের করতে বলেছে। দুইটা জিনিস আমার কাছে চেয়েছে, একটা হচ্ছে ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এই ডায়োডের আরআরই ভোল্টেজ। তাহলে একদম বাচ্চা অঙ্ক না এটা, এখন আমরা এরকম অঙ্ক অসংখ্য করে আসছি এসি সার্কিটে। তাহলে এখন এখানকার কি লাগবে, আমার আই লাগবে। তাহলে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলেও আমরা আই পাবো, অথবা এমনিও বুঝতে পারছি 5/2.5 করলেও আমরা আই পাবো। যে 5/2.5 কিলো ওহম, কারণ আমরা বলতে পারি 2 মিলি অ্যাম্পিয়ার। এটা আমাদের একটা অ্যান্সার, যে আই এর মান পেলাম এখান থেকে। এবং ভি এর মান কি হবে বলো, 0 ভোল্টেজ। কোন একটা শর্ট পথের আরআরই ভোল্টেজ কত, 0। তুমি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করো, একটাই ভোল্টেজ সেটা ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা কি বুঝতে পারলাম আমরা এই অঙ্কটা। এবার এখানে আসো, দেখো আমাদের উপরে কি হায়ার পটেনশিয়াল আর নিচে কি লোয়ার পটেনশিয়াল। আসলে আমরা চেক করি যে যে জায়গাতে আমরা ডায়োডটা সংযোগ করব ওই জায়গার দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ওইখানে হায়ার পটেনশিয়াল লোয়ার পটেনশিয়াল কোন দিকে আছে। তাহলে আমরা এটা চেক করি এইভাবে যে প্রথমে মনে করি ডায়োডটা খুলে ফেলি, যে ডায়োডটা নাই, এইটা মনে করে এখন আমি এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজটা চেক করি যে এই পাশে ভোল্টেজ কত, এই পাশে ভোল্টেজ কত, এরা কি ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে, এবং সেই ভোল্টেজটা এই ডায়োডের আরআরই ভোল্টেজের থেকে বেশি নাকি কম। আর যেহেতু এটা আমাদের আইডিয়াল ডায়োড, তাই আমরা এই জিনিসটা চেক করছি না, ঠিক আছে। কিন্তু ওইটাই আমরা যখন এটাকে খুলে ফেলে চেক করি, এটাকে খুলে ফেলা মানে এখানে 5 ভোল্টেজ মানে কিন্তু এখানেও কত ভোল্টেজ চলে আসবে, 5 ভোল্টেজ। কারণ এটা যখন আমরা খুলে ফেলে চেক করব এর মধ্যে কি কোনো ড্রপ হবে, কোনো কারেন্ট তো যাবে না। এটা যদি আমরা খুলে ফেলে চেক করি যে আমার ডায়োডটা নাই, খোলা অবস্থাতে এটা তো ওপেন সার্কিট, এর মধ্যে কোনো কারেন্ট যাবে, তার মানে এখানে যে ভোল্টেজ পাচ্ছে এখানেও একই ভোল্টেজ পাচ্ছে, তার মানে উপরে 5 নিচে কত 0। তাহলে উপরে হায়ার পটেনশিয়াল নিচে লোয়ার পটেনশিয়াল, তাহলে কারেন্ট কি উপর থেকে নিচের দিকে যেতে চাইবে। এন্ড এই ডায়োড কি এটা অ্যালাউ করবে বলো, এই ডায়োড সেটা অ্যালাউ করবে না, তার মানে ডায়োডটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, রিভার্স বায়াসে আছে তার মানে। তাহলে ডায়োডটা যেহেতু ওপেন হয়ে যাবে, তাহলে আমাদের সার্কিট এখন কেমন হবে, যে 5 ভোল্টেজ 2.5 কিলো ওহম, এটা আমাদের ওপেন হয়ে গেছে ডায়োডটা, আর এটা এসে এখানে কানেক্টেড হবে। এই জায়গার ভোল্টেজ বের করতে বলেছে, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে বলেছে। বুঝতে পেরেছি? তাহলে এখন আমাদের কারেন্টের মান কত হবে বলো, 0 মিলি অ্যাম্পিয়ার। এবং আমাদের ভোল্টেজের মান কত হবে, আমি যদি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, ভোল্টেজ পাবো। এবং এই ভোল্টেজের মান কত হবে 5, যে -5 + v =
0, তাহলে ভি সমান সমান কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। অনেকে আবার এই জায়গায় খুলে গেছে কারেন্টও শূন্য ভোল্টেজও শূন্য, আসলে কি ভোল্টেজ শূন্য হবে? ওই জায়গার আড়াআড়ি ভোল্টেজ হবে 5 ভোল্টেজ। বলো তো এই দুইটা অঙ্কে কোথায় বুঝিনি বা কোথায় প্রশ্ন আছে? যদি থাকে তাহলে প্রশ্ন করো, আর না থাকলে তুলে নাও। বলো। এই তুমি আগের কনসেপ্ট গুলো বুঝছো তো? ওই তো এটাই তো আগে যে ওই যে কয়েকটা কন্ডিশন দাগাইলাম না, ওইটাই তো করছি। দেখো এখানে উপরে কি হায়ার পটেনশিয়াল আর নিচে লোয়ার পটেনশিয়াল, তাহলে কারেন্ট এদিকে যেতে চাইবে। কারেন্ট এদিকে যেতে চাও মানে কি? ডায়োড রিভার্স। এর কারেন্ট ডায়োডের উপরে কি আছে? নেগেটিভ, আর নিচে কি আছে? পজিটিভ। এটা পি, এটা এন। ডায়োড সব সময় পি থেকে এন এর দিকে কারেন্ট অ্যালাউ করে, এর উল্টা দিকে হলেই সে কি? রিভার্স বায়াস। এই জন্য তো ডায়োড একমুখী ডিভাইস, শুধুমাত্র একদিক থেকে কারেন্ট অ্যালাউ করে, আরেক দিক থেকে আসতে চাইলেই ওপেন হয়ে যায়। এবং কেন এরকম হচ্ছে অন্য দিক থেকে আসতে চাইলে ওপেন, সেটা কিন্তু আমি গত দিনে কার্যপ্রণালীতে বুঝিয়েছি যে কেন আমার উল্টা দিক থেকে কারেন্ট যেতে চাইলে তখন সে ওপেন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? কই থেকে পাইছো এগুলো আবল তাবল কথা? হ্যাঁ, রিভার্স বায়াস হয়ে গেলে জিনার ডায়োডের মতো কাজ করে। জিনার ডায়োড কি? হ্যাঁ, তাই এটা তো নর্মাল ডায়োড, এটা কেন রিভার্স বায়াসে কাজ করবে? জেনার ডায়োড তো রিভার্স বায়াসেও অ্যাক্টিভ হয়, এটা কি অ্যাক্টিভ হচ্ছে? এটা তো ওপেন হয়ে যাচ্ছে। কিছুই না, ওইটা একটা সোর্স। ওই তীর চিহ্ন মানে এই না যে কারেন্ট ওইদিকে যাচ্ছে বা এরকম কিছুই না, ওটা জাস্ট একটা সোর্স 5 ভোল্টেজের। আমরা একদম সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম আর কি, ধীরে ধীরে আমরা উপরের দিকে যাব। আর এই যে সার্কিট কমপ্লিট করে তারপরে অঙ্ক করলাম না, তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে সার্কিট কমপ্লিট করার প্রয়োজন নাই, এটা দেখেই তুমি বুঝবে যে কারেন্ট সমান এইটা, ভোল্টেজ সমান এইটা। তোমার সার্কিট কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই, এটা আমি তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে সার্কিট কমপ্লিট করে দেখাচ্ছি আর কি। না, কমপ্লিট হয় নাই যে, মানে সময় লাগছে তো, নতুন নতুন টপিকস না, আগে যে বইগুলা থেকে করতাম এখন তার ওই বইগুলা থেকে হবে না। আমাদের ইঞ্জিনিয়ারিং এর বইগুলো কিন্তু এক একটা টপিক্সের এক একটা করে বই, বুঝছো? আগের ওগুলো ছিল সার্কিটের বই, এখন আমাকে ইলেকট্রনিক্স এর বই ঘাটাঘাটি করতে হচ্ছে। তো তিনটা বই খুলে তারপরে তিনটা বই ঘাটাঘাটি করে তারপরে যে কোনটা আগে দিলে তোমরা ভালো বুঝতে পারবে, কোনটার পরে কোনটা দিতে হবে, এই ভাবতেই আমার ঘন্টার পর ঘন্টা সময় চলে গেছে আর কি। দিয়ে তারপরে কিছু দূর পর্যন্ত করেছি, বাকিগুলো এখনো বাকি আছে। কি তোমার কি শরীর খারাপ? একটু ফুল হাতা জামা বা গেঞ্জি টেঞ্জি কিনে নিও এখন, কিন্তু সকালে মোটামুটি ঠান্ডা থাকে আর কি। হ্যাঁ, আর তোমাদের পড়াটা কি 15 মিনিট পিছিয়ে দিই, এমনিতেই তো 6:30টায় শুরু হয়, তো 15 মিনিট পিছিয়ে 6:30টায় করে দিই, কিন্তু এর মানে এই না যে 6:30টায় দিলাম আবার 45-এ চলে আসবো, এরকম না আর কি। এমনিতেও তো 15তে দিলেও আমাদের শুরু হতে হতে দেরি হয়েই যায়, আর এখন সকালে একটু দেরিতেই হচ্ছে আর কি। হুম, না তোমাদের কালকে এক্সাম না, ওই যে ব্যাচ 1-2 অপোজ করছে আর কি, দিবে না। হ্যাঁ, তো ওরা অপোজ করেছে, তো তোমাদের এক্সাম হবে মেবি 20 তারিখে। হুম, তাই না? তোমরা তো ফাঁকি বাজ, যত ফাঁকি দেওয়া যায় আর কি। 20 তারিখে এক্সাম মানে 20 তারিখেই ধরে নাও। এবার আর কারো কোনো কথা শোনা হবে না আর কি। 20 তারিখে মানে আমি যে ডেট দিয়েছি ওই ডেটেই এক্সাম হবে, যে যার দেওয়ার ইচ্ছা হবে সে দিবে, যার ইচ্ছা হবে না সে দিবে। তাও হবে, তাতে আমার কিছু যায় আসে না, এক্সাম হলে এক্সাম, তোমাদের যেটা খুশি সেটা দিবা। বুঝতে পেরেছো? আর আমি কি করতে পারি বলো, আমি একটা তারিখ দিলাম, এদিকে তোমাদের পরীক্ষা, তোমরা পরীক্ষা দিবা না,
আবার একটা তারিখ দিব, আবার তোমাদের পরীক্ষা, কারো না কারো পরীক্ষা থাকবেই, তাই না? তো গত দিনে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি নাই ওদেরকে নিয়ে, যে আমি যদি প্রথমে বললাম যে ঠিক আছে তাহলে একদিন পরে দাও, ভাই একদিন পরে না, হ্যাঁ আর একদিন পরে দিয়ে 15 দিন পরে 15 তারিখে দাও, ওইখানে আবার কয়েকজনের পরীক্ষা, 16 তারিখে দাও, ওইখানেও আবার একজনের পরীক্ষা, দিয়ে তাহলে দিব কত তারিখে? আমি বললাম তাহলে এই 20 তারিখে দেওয়া হচ্ছে, ওখানেও তো পরীক্ষা থাকতে হবে। আমি বললাম তাহলে দিও না। শুক্রবারেও তো পরীক্ষা থাকে, সবারই থাকে, বেশিরভাগের পরীক্ষা থাকে শুক্রবার। তো এটা আসলে আমি যদি দেখতে চাই তাহলে পরীক্ষা নিতে পারবো না, বুঝতে পারছো? কারণ আমি কিন্তু ডেট আগে দিয়েছিলাম, অনেক আগে দিয়েছি, 13 তারিখ। আর তোমরা যে পরীক্ষাগুলোর এক্সকিউজ দিচ্ছ এগুলোর ডেট কিন্তু রিসেন্টলি দিয়েছে, পরে দিয়েছে। তার মানে আমি যদি দেখতে চাই তাহলে আমি কিন্তু এগিয়ে আছি, আমি ডেট আগে দিয়েছি, আমার এক্সাম হবে। তো তারপরেও আমি মানবিকতার খাতিরে পরীক্ষাটা পিছিয়েছি, অনেকেরই প্রিপারেশনও ছিল না, এই কারণে পরীক্ষাটা পিছিয়ে আমি মনে করো 20 তারিখে নিয়ে গেলাম। ঠিক আছে, 20 তারিখে তোমাদের কি পরীক্ষা? তোমাদের এ বলে ম্যাথ, এ বলে ডিসি সার্কিট, ওই কোচিং এর কথা বলেছি। তোমাদের ঝামেলাটা হচ্ছে তোমাদের উইক টেস্ট একদিন হয়, আবার উইক টেস্ট বাদে আবার সিরিজ টেস্ট আবার আরেকদিন হয়, বুঝতে পারোনি? একবার হয় হচ্ছে তোমাদের ব্যাচের পরীক্ষা, আরেকবার হয় হচ্ছে তোমাদের এক্সাম সেন্টারের পরীক্ষা। প্রতি সপ্তাহে 2 দিন তোমাদের এক্সাম। আমি যদি এটা কনসিডার করতে চাই তাহলে তোমাদেরকে পড়াতেই পারবো না, বুঝতে পারছো? মানে অন্যান্য কোচিং এ যেটা হয় যে আমার যখন সিরিজ টেস্ট তখন আমার উইক টেস্ট বন্ধ থাকে, কিন্তু প্রত্যেকটা কোচিং এ কিন্তু একই কাজ হয় যে আমার যদি এই সপ্তাহে সিরিজ টেস্ট থাকে তাহলে আমার উইক টেস্ট কি হবে? বন্ধ থাকবে, এই সপ্তাহের উইক টেস্টটা হবে না, বা আমার ব্যাচের যে টেস্ট পরীক্ষা সেটা হবে না, পুরো কোচিং মিলে সিরিজ টেস্ট হবে। তোমাদের আবার দেখি অন্যরকম সিস্টেম, মানে তোমাদের ব্যাচের পরীক্ষাও চলতে থাকে, সিরিজ পরীক্ষা আলাদাভাবে চলতে থাকে, মানে একটার সাথে আরেকটার কোনো রিলেশন নাই আর কি, এটা আবার যার নাকি ইচ্ছা এরকম। তো এটা তো স্টুডেন্টের প্রতি প্রেশার আমার মনে হয়, যে একই সপ্তাহে 2টা পরীক্ষা, আগের দিন পরীক্ষা দিলাম, পরের দিন আবার পরীক্ষা, প্রিপারেশনের একটা বিষয় আছে না? তো শিওর সব ব্যাচে একই একই টপিকস? সব ব্যাচে টপিকস মিলায় কেমনে? একটা আগে শুরু হয়েছে, একটা পরে শুরু হয়েছে, তাহলে উইক টেস্টের সিলেবাসটা আলাদা থাকার কথা। ওকে, ঠিক আছে, যাই হোক, তোমাদের 20 তারিখে আবার ম্যাথের পরীক্ষা নাকি? 20 তারিখ কি বার হচ্ছে? 19 তারিখে তো নেওয়া সম্ভব না, 20 তারিখেই দিতে হবে তোমাদের। ওই দেখা যাবে বৃহস্পতিবার 21 তারিখ আবার বাকিদের পরীক্ষা থাকবে, বুঝতে পেরেছে? আমার পরীক্ষা হবে এই যে 6:30টায়, বুঝছো? 6:30টায়। সো তোমাদের পরীক্ষা হয়তো 8টায় দিবে, আমার মনে হয় পরীক্ষা দিয়ে দিতে পারবা। হ্যাঁ, দিলে দিবা না পরীক্ষা, সমস্যা নেই তো, সোজা হিসাব, সব পরীক্ষা দিতে হবে না তো। 21 তারিখে বাকিদের পরীক্ষা থাকবে, যে শুক্রবারে অপটিমামের স্টুডেন্ট যারা আছে তাদের পরীক্ষা থাকবে, ওরা কি বলবে বুঝলেন, ওদের নির্দিষ্ট দিনে। এন্ড দুইটা অপশন, শোনো, আমি যে ডেট দিব সেই ডেটে এক্সাম দিতে হবে, অথবা এক্সাম দিব না, অপশন দুইটাই, বুঝতে পেরেছো? যদি এক্সাম দাও তাহলে আমি যে ডেট দিব সেই ডেটে দিতে হবে, এন্ড তুমি অ্যাটেন্ড করবা কি করবা না তোমার বিষয়, বুঝতে পেরেছি? কারণ আমি একবার অলরেডি ডেট পিছাচ্ছি, এরপরে আবার যে ডেটেই দিব সেই ডেটেই তোমরা বলবা এক্সাম নিতে পারবো না, বুঝতে পারছো? তাহলে আবার 20 তারিখে না হলে 21 তারিখেও হবে না, আবার 22 তারিখে দিতে হবে, অথবা 23 তারিখে দিতে হবে। ও তখন আবার দেখা যাবে কয়েকজন স্টুডেন্ট আমার বলবে ভাই আমার অ্যাটাচমেন্টের জন্য ডাকছে, আমার তো চলে যেতে হবে, এই ডেটে এক্সাম নিয়েন না, অ্যাটাচমেন্টের পরেই নিয়েন, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। যাই হোক, অঙ্ক দুইটাতে কোনো প্রশ্ন আছে বলো তো? মুছে দিলাম, হ্যাঁ। কি কি? একক একক, এই যে ভোল্টেজে আছে, আর এটা কি আছে? কিলো ওহমে আছে, কিলো ওহমে থাকলে মিলি অ্যাম্পিয়ারে আসবে, আর তুমি যদি কিলো ওহমকে ওহমে কনভার্ট করে নাও তাহলে অ্যাম্পিয়ারে আসবে, বুঝতে পেরেছো? এক্সাম 1 ঘন্টার হবে, 7:30টা। ওই আনুমানিক ধরে রাখো 1 ঘন্টা, তাই না? এখন পুরো সিরিজ সার্কিট না। তাহলে দেখো এবার এই দুইটা অঙ্ক দেখো, যে আমার সর্বপ্রথম কাজ কি, ডায়োড অন হবে নাকি অফ হবে সেটা চেক করে নেওয়া। তাহলে এবার বলে এখানে কত? -5, এখানে 0, তাহলে কে হায়ার আর কে লোয়ার? এইটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, তাহলে এটা হচ্ছে আমার হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল, তার মানে কারেন্ট এই দিক থেকে
এদিকে যেতে চাইবে, এন্ড ডায়োড কি সেটা অ্যালাউ করবে? করবে না। তাহলে এই ডায়োডটা এখন কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ডায়োডটা যদি ওপেন হয় তাহলে আমাদের সার্কিটটা কেমন হবে? এই যে ডায়োড এখানে ওপেন হয়ে গেল, -5 ভোল্টেজ, তার মানে এখানে নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল কোথায়? গ্রাউন্ডে। আমাদেরকে এখানকার ভি বের করতে বলছে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে বলো এখন আই এবং ভি এর মান কি হবে? আই কত হবে? 0 মিলি অ্যাম্পিয়ার। ভি এর মান কত হবে বলো? -5 হবে না, 5 হবে। এই কনফিউশন দূর করার জন্য কেভিএল অ্যাপ্লাই করবে, এর উপরে আর কিছু নাই। কেভিএল এ ভুল হওয়ার কোনো চান্স নাই। আর এমনি যেভাবে চিন্তা করতে যাও মনে হতে পারে যে -5 হবে, কিন্তু আসলে মাইনাস হবে না। তুমি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করো, দেখো প্লাস ভি -5 ইজ ইকুয়াল টু 0, তাহলে ভি সমান সমান 5 ভোল্টেজ। আর এমনিতে যারা এই যে শর্টকাটে করে অভ্যস্ত যে না এখানে -5 তাহলে এখানে -5, তাদের কিন্তু অঙ্ক ভুল হবে। বুঝতে পেরেছো কি অঙ্কটা? কোনো কোশ্চেন আছে এটাতে? এইটা দেখো তো কি হবে, উপরে হায়ার পটেনশিয়াল, নিচে লোয়ার পটেনশিয়াল, তাহলে কারেন্ট উপর থেকে নিচে যেতে চাইবে এবং ডায়োড সেটা অ্যালাউ করে। তার মানে ডায়োড কি ফরওয়ার্ড বায়াসে আছে। ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকলে কারেন্ট কি হবে বলো? কারেন্ট সমান সমান কি হবে? 5 ডিভাইডেড বাই 2.5, তাহলে কত হবে? 2 মিলি অ্যাম্পিয়ার। আর ভোল্টেজ কত হবে? 0 ভোল্টেজ। এটা যেহেতু অন, তার মানে এর আরআরই ভোল্টেজ কত? 0। শর্ট হয়ে গেলে শর্ট পথের আরআরই ভোল্টেজ কত হয়? 0। ওটার আর সার্কিট কমপ্লিট করলাম না আর কি, আশা করি বুঝছো এটা। এখন সার্কিট কমপ্লিট না করলেও বুঝতে পারবা। হয়েছে? দেখো এবার আমরা এই 4টা অঙ্ক করব। যে চারটার মধ্যে আমি যে কোনো 2টা দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা পারবা। তো এখানে দেখো এবার দুই পাশে কি আছে? সোর্স আছে, তাই না? দুই পাশেই যেহেতু সোর্স আছে, আমাকে প্রসেস একটাই, সর্বপ্রথম চেক করতে হবে ডায়োড অন হবে নাকি অফ হবে। তাহলে আমি যদি এই ডায়োডটার কথা চিন্তা করি, উপরে কি হায়ার পটেনশিয়াল আর নিচে কি লোয়ার পটেনশিয়াল, তাহলে উপরে হায়ার পটেনশিয়াল নিচে লোয়ার পটেনশিয়াল হলে কারেন্ট এদিক থেকে এদিকে যেতে চাইবে এবং ডায়োড সেটা অ্যালাউ করে। তার মানে এই ডায়োডটা কি বায়াসে আছে? ফরওয়ার্ড বায়াসে। তাহলে সার্কিটটা কেমন হবে বলো? উপরে হায়ার পটেনশিয়াল, এই হচ্ছে 3 ভোল্টেজ, এরপরে এখান থেকে হচ্ছে 10 কিলো ওহম, এবং এখানে ডায়োডটা এবার অন হয়েছে, তার মানে শর্ট। এখানে -3 ভোল্টেজ, এবং এই দুইটাই কার সাথে কানেক্টেড? গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। তো আমি একটা কমন গ্রাউন্ড ধরে নিলাম, এটাকেও এর সাথে কানেক্ট করে দিলাম, এটাকেও
এর সাথে কানেক্ট করে দিলাম। তাহলে এটা আমাদের সার্কিট না? আর এই সার্কিটে আমাদেরকে বলেছে ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আই এবং এই পয়েন্টের ভোল্টেজ। কোন পয়েন্টের ভোল্টেজ? এই পয়েন্টের ভোল্টেজ। এবার কিন্তু আর বলে নাই, আগের অঙ্কগুলোতে দেখো এরকম বলা ছিল, খেয়াল করো যে আমার এর আরআরই ভোল্টেজ প্লাস মাইনাস দেওয়া ছিল, তাই না? এর আরআরই ভোল্টেজ, কিন্তু এইবার কিন্তু তা না, এবার আমাকে বলেছে এই পয়েন্টের ভোল্টেজ। তাহলে কোনো একটা পয়েন্টের ভোল্টেজ বলতে আমরা কি বুঝি? ওই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ। তার মানে এবার আর বলা যাবে না যে এখানকার ভি এর মান 0, যে ডায়োড শর্ট হয়ে গেছে তাহলে ভি এর মান 0, এটা কিন্তু আর বলা যাবে না। আমাকে ওই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ নির্ণয় করতে হবে। তাহলে ওই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ কি বলো? এই যে এটা। তাহলে আই এর মান কত? আই সমান সমান কত বলো? এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, বা 6/10 একই কথা, তুমি কেভিএল অ্যাপ্লাই করলেও হবে। তাহলে -3 প্লাস 10i মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তার মানে আই সমান সমান 0.6 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছি? এবার ভি এর মান কত হবে? এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। -v মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তার মানে ভি সমান সমান -3 ভোল্টেজ। এবার কিন্তু আর ভি এর মান 0 হবে না, কেননা ওই পয়েন্টের ভোল্টেজ মানে হচ্ছে ওই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ। জামিল, বুঝতে পেরেছি? বুঝছি? এটা গেল হচ্ছে ধরো এ নাম্বার অঙ্ক। এখন আমার বি নাম্বারের কথা চিন্তা করো তো। উপরে হায়ার পটেনশিয়াল, নিচে লোয়ার পটেনশিয়াল। তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে যেতে চাইবে, কিন্তু ডায়োড সেটাকে অ্যালাউ করবে? করবে না। তাহলে এই ডিরেকশনের কারেন্ট কি হয়ে যাবে? শূন্য। মানে আমাদের ডায়োডটা কি? রিভার্স বায়াস। ডায়োডটা যদি রিভার্স বায়াস হয়, বি নাম্বার অঙ্কটা যদি করি, ডায়োডটা যদি আমার রিভার্স বায়াস হয়, তাহলে উপরে +3, এরপরে 10, তাহলে এখানে ডায়োডটা ওপেন, নিচে হচ্ছে -3, এখানে একটা কমন গ্রাউন্ড ধরে নিলাম আমরা। এই পয়েন্টের ভোল্টেজটা আমাকে বের করতে বলেছে, ভি। তাহলে বলো এর মধ্যেকার কারেন্টের মান কি হবে? এবার আই সমান সমান 0 মিলি অ্যাম্পিয়ার। এখানকার ভোল্টেজটা কি হবে? যে এইটা গ্রাউন্ড মানে এটাও গ্রাউন্ড, তার মানে এই দুইটা পয়েন্টের ভোল্টেজটাই কি আমার? ভি, তাই কি না? এই দিক থেকে এভাবে নিয়ে যা কেমন জানি দেখায়, তাই এখান থেকে নিলাম। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যদি আমি বের করতে চাই এবার, তাহলে এবার এই লুপে কি আর কেভিএল অ্যাপ্লাই করতে পারবো? পারবো না, কেননা এখানে কি আছে? ওপেন সার্কিট। এখানকার ভোল্টেজ আমার জানা নাই, তার মানে এই লুপে কেভিএল আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এই ভি এর মানটা যদি আমি বের করতে চাই, তাহলে এই যে বড় লুপটাতে আমাকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। বুঝছি কিনা বলো? তাহলে এই বড় লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করে আমি ভি এর মান বের করতে চাই, তাহলে কত আসবে? -3। এর তো কোনো ড্রপ নাই, এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে? তাহলে এর কোনো ড্রপ আছে? নাই। তাহলে এইখান থেকে প্লাস ভি এই যে 0। তার মানে ভি সমান সমান কত পেলাম? 3 ভোল্টেজ। আগেরটাতে ছিল কি? -3, এবার কি আসছে? 3। কোনো কিছু না বুঝলে প্রশ্ন করো, সমস্যা নেই। কোন মাথাতে? এখান থেকে এখানে, এই মাথায় একই তো কথা, এটাই তো করলাম না। এই লুপে তো আমি যাই নাই, দেখো আমি লুপ অ্যাপ্লাই করছি কোন দিক দিয়ে? এই যে দিক দিয়ে। আমি কি এই ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে গেছি? এখানে তো ওপেন সার্কিট, আমি তো এদিক দিয়ে অ্যাপ্লাই করতে পারছি না। আমি অ্যাপ্লাই করছি কোন পথে? এই যে এই পথে। আমার এইটা থাকতে হবে পথের মধ্যে, এই ভোল্টেজটা আমার ওই লুপের মধ্যে থাকতে হবে, তবেই তো নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছি? হ্যাঁ। যদি তোমাদের এভাবে বুঝতে কষ্ট হয়, বাইরে দিয়ে বুঝতে যদি কষ্ট হয়, সমস্যা নাই, ওই যে ও যেটা বললো সেটাও করতে পারো। ও যেটা বলেছে সেটাও করতে পারো, যে আমার এই পয়েন্টের ভোল্টেজটা ভি, তার মানে এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যবর্তী ভোল্টেজ, এই যে এটা হচ্ছে আমাদের পয়েন্ট এবং এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে ভি, এটা প্লাস মাইনাস।
তাহলে এই লুপে তো আর অ্যাপ্লাই করতে পারছি না, ওপেন। তাহলে এই যে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে দেখো কত আসবে, 3 ভোল্টেজ। বুঝতে পেরেছো? তাহলে এবার আর কনফিউশন কাজ করবে না যে আরেকটা ভোল্টেজ সোর্স তো আছে 3 ভোল্টেজের, ওইটা কই গেল। মিরাজ বুঝছো? মিরাজ এখনো দেখতেছো? তাড়াতাড়ি দেখো, না বুঝলে প্রশ্ন করো, কোনো সমস্যা। যেখানে বুঝবে না সেখানে প্রশ্ন করবে, সমস্যা নেই, যত সিলি কোশ্চেনই হোক না কেন। কিসের ডিরেকশন বলো তো? ডায়োডের হিসাব তো সিম্পল, খুবই সিম্পল। সেটা হচ্ছে যে এইটা আমার ডায়োড, এটা ডায়োড, এইটা হচ্ছে পি টার্মিনাল, এটা কি এন টার্মিনাল। ডায়োড অলওয়েজ পি থেকে এন এর দিকে কারেন্ট প্রবাহিত করতে দিবে, কিন্তু এন থেকে পি এর দিকে কারেন্ট যেতে চাইলে এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, রিভার্স বায়াস। হিসাব ক্লিয়ার, আর কিছু চিন্তা করার দরকার নেই। এবার দেখো বুঝো কিনা, যে এইখানে এই অঙ্কটা করছি আমরা, উপরে হায়ার পটেনশিয়াল, নিচে লোয়ার পটেনশিয়াল, তার মানে কারেন্ট কি উপর থেকে নিচে যাবে, আর ডায়োড কি রিভার্স বায়াস আছে। এদিক থেকে এদিকে কি ডায়োড যেতে দেয়, দেয় না। এই যে এখানে একটা বাধা সিম্বল এরকম কেন, এই যে এখানে একটা বাধা, এদিক থেকে যেতে দেবে না, কিন্তু এদিক থেকে গেলে ঠিকই যেতে দেবে, কারণ এইভাবে আছে। মানে বিষয়টা এরকম, মনে করো একটা ফাঁদ, এরকম ধরনের একটা ফাঁদ আছে, আমি যদি এই দিক থেকে যাই তাহলে এটা খুলে যাবে, কিন্তু এদিক থেকে আসতে গেলে এটা আর খুলবে না। বুঝতে পারছো? এভাবে মনে রাখবে, তাহলে আর ঝামেলা হবে না। এ বলো বুঝছি কিনা? তাহলে পরের দুইটা দেখো, এখন এমনি বুঝতে পারবা। বলো কেন অ্যাপ্লাই করলাম, নাকি কিভাবে অ্যাপ্লাই করলাম? 3 ভোল্টেজ আর এই ভোল্টেজে দিলাম না কেন সেটা বলছো। এনে ওপেন সার্কিট না, তুমি কি এটার ভোল্টেজ জানো? তুমি জানো এটার ভোল্টেজ, বলো। তাহলে এই লুপে তুমি কেভিএল অ্যাপ্লাই করতে এটা বের করতে পারবা? বুঝতে পেরেছো? আর কোনো কোশ্চেন বলো তো? প্রথম একটা নতুন ধরনের অঙ্ক করছি, প্রথম একটু কঠিন লাগতে পারে যারা একদমই প্রথম করছি, তবে আমি সেভাবেই সাজিয়ে রাখছি ধীরে ধীরে যেন সহজ থেকে কঠিনে যাওয়া যায়। আগের অঙ্কগুলোতে শুধু এক পাশের সোর্স ছিল, এটাতে দুই পাশের সোর্স। এরপরে আমরা আরেকটা ধরনের অঙ্ক করব, তারপরে আরেকটু কঠিন, তারপরে আরেকটু কঠিন। সেভাবে আমি সাজিয়ে নিয়েছি মনে মনে, যেন তোমাদের ঝামেলা না হয় আর কি। বলো বুঝছি এটা? এইটার কথা বলছো? এতক্ষণ পরে এই অঙ্কে আসছো, বলো কোথায়? এখানে 10i কেন হয়েছে? কেভিএল অ্যাপ্লাই করতে পারো না তুমি এতদিনেও? এই যে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করেছে, তাহলে -3 প্লাস এটার ভোল্টেজ কি হবে, i ইন্টু আর। এর মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, তাহলে i ইন্টু আর করলে কত হবে, 10i। বুঝতে পেরেছ? আর কোনো কোশ্চেন? তোমাদের অবস্থা তো ভালোই খারাপ তাহলে। ডিসি সার্কিট কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, ইলেকট্রনিক্স কঠিন লাগার সাথে এটার কোনো সম্পর্ক নাই। ও যে কোশ্চেন করছে 10i কিভাবে হলো, এটা ইলেকট্রনিক্স এর না, এটা ডিসি সার্কিটের। আমরা পুরোটাই শেষ করে ফেলেছি, তাই না? ইলেকট্রনিক্স কঠিন লাগার কি আছে, এগুলো কি কঠিন? আচ্ছা এখন পর্যন্ত যা করেছি এগুলো কি কঠিন? আচ্ছা কোনটা কঠিন বলো দেখি? হ্যাঁ, আচ্ছা কোনটা কোন টপিকস কঠিন লাগছে? ক্লিপিং ক্যাম্পিং কঠিন লাগছে, তাই তো? ঠিক আছে, ওটা করালাম না, তাহলে এটা বাদ দিয়ে বাকিগুলো করে। কঠিন তো লাগানো যাবে না, বুঝলি, সহজ লাগতে হবে। আচ্ছা এই দুইটা দেখো তো, আপনি করে দেবো না, তোমরা নিজেরাই পারবে। এখানে কি হায়ার পটেনশিয়াল আর এটা লোয়ার পটেনশিয়াল, তাহলে কারেন্ট উপর থেকে নিচে যাবে, তার মানে ডায়োড এটা কি হবে, অন হবে। আর ডায়োড অন হলে তো একটা সিরিজ সার্কিট, কেভিএল অ্যাপ্লাই করবে, অঙ্ক শেষ। এখানে এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে যেতে চাইবে, ডায়োড সেটা অ্যালাউ করবে না, ডায়োড কি হয়ে যাবে, ওপেন। আর ডায়োড ওপেন হয়ে গেলে এটা ওপেন সার্কিট, এর কারেন্ট জিরো। আর ভোল্টেজ চাইছে এখানকার ভোল্টেজ মানে কি, এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যবর্তী ভোল্টেজ। গ্রাউন্ড নিচে দেওয়াও যে কথা, এখান থেকে এই পর্যন্ত শর্ট উপরে দেওয়াও একই কথা। তো তুমি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলেও ভি পাবা, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলেও ভি পাবে। তাহলে এই দুইটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে নিবা, ঠিক আছে? এই সহজ অঙ্কেও যদি অ্যানসার লাগে,
হ্যাঁ, এই অঙ্কেও যদি অ্যান্সার লাগে তাহলে আমার আর কিছু বলার নাই আসলে, বুঝতে পারছি। আসলে এটা আমি রেখেছি এই কারণে যে এটা আমি করে দিব, বুঝছো, এই কারণে এটার অ্যান্সারটা রাখি নাই। বাট আমি তো দুইটা করে দিছি, দুইটা তোমরা করে নিবা। আর যদি বলো যে না এই দুইটাও করে দেন তাহলে করে দিব আর কি, বুঝতে পারছো। যেহেতু এই দুইটা সিমিলার তাই আমি দিলাম না আর কি, সেম জিনিস, সেম টু সেম, কোনো ডিফারেন্স নাই। তাই তো চলো আমরা পরের অঙ্কে যাই। এটা হচ্ছে আমাদের পরের অঙ্ক, এইটা। সো এই অঙ্কে আমাদেরকে বলছে ফর দ্য সিরিজ ডায়োড কনফিগারেশন ডিটারমাইন ভিডি ভিআর এন্ড ভিডি আইডি। তাহলে দেখো আমাদেরকে বের করতে বলছে কি কি, ভিডি ভিআর এবং আইডি। এই ভিডি তার মানে এই ডায়োডের আরআরই ভোল্টেজ, এই ভিআর এবং আইডি, এই তিনটা জিনিস আমাদেরকে বের করতে বলছে। তাহলে সর্বপ্রথম কি চেক করতে হবে বলো, ডায়োডটা অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ, এটা চেক করতে হবে। তাহলে দেখো উপরে প্রথমে চেক করি কি, যে ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস, এরপরে চেক করি যে এর আরআরই ভোল্টেজটা কত আছে। যেহেতু এবার সিলিকন ডায়োড বলছে তার মানে আমাকে ভোল্টেজটাও চেক করতে হবে। তাহলে এবার উপরে আছে হায়ার পটেনশিয়াল, নিচে আছে লোয়ার পটেনশিয়াল, তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে যাবে, তার মানে ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে। ডায়োড যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে তাহলে অ্যাক্টিভ হতে পারে। এবার আমাকে দেখতে হবে এদের ভোল্টেজ ডিফারেন্সটা কত। উপরে কত আছে 0.5, নিচে 0, তাহলে এদের ভোল্টেজ ডিফারেন্স কত 0.5। কিন্তু এই ডায়োডের ভোল্টেজ কত বলো, ডায়োডের নি ভোল্টেজ কত 0.7 ভোল্টেজ, তার মানে এই ডায়োডটা অ্যাক্টিভ করতে গেলে এর আরআরই তে 0.7 এর বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে অ্যাপ্লাই করা আছে কত 0.5, তাহলে ডায়োডটা কি অ্যাক্টিভ হবে? যদিও বা ফরওয়ার্ড বায়াসে আছে তারপরেও ডায়োডটা অ্যাক্টিভ হবে না। তাহলে ডায়োডটা যেহেতু, এটাও কিন্তু আমি একদম প্রথম ক্লাসে, গত ক্লাসে দেখাইছিলাম যে প্রথমে 0.1 ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম ফরওয়ার্ড বায়াস, কিন্তু তারপরেও ডায়োডটা অ্যাক্টিভ হবে না। 0.3 অ্যাপ্লাই করেছিলাম, হবে না। আমি যখন 0.7 এর থেকে বেশি অ্যাপ্লাই করব তখনই আমার ডায়োডটা অ্যাক্টিভ হবে। তাহলে এখন যেহেতু আমার ডায়োডটা অ্যাক্টিভ হচ্ছে না, তাহলে আমার কানেকশন কেমন হবে বলো। এখানে হচ্ছে 0.5 ভোল্টেজ, এটাই তো আমাদের সার্কিট নাকি। তাহলে আমাদেরকে বের করতে বলছে ভিডি, এখানকার ভোল্টেজ ভিডি, এখানকার কারেন্ট কি আইডি, এবং এখানকার ভোল্টেজ হচ্ছে ভিআর। তাহলে আইডি এর মান কি হবে বলো 0 মিলি অ্যাম্পিয়ার, এবং ভিআর কত হবে 0 ভোল্টেজ, ভিডি কত হবে বলো -0.5 প্লাস ভিডি ইজ ইকুয়াল টু 0, মানে ভিডি সমান 0.5 ভোল্টেজ। ভিডি কেন 0.7 হবে? ডায়োড কি অন হয়েছে? হয়নি। ডায়োড যখন অ্যাক্টিভ হবে তখন তার ভোল্টেজ কত 0.7, এবং তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে তবেই 0.7। অ্যাক্টিভ হয়েছে কিন্তু কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাও এর ভোল্টেজ কত হবে না 0.7 হবে না। মানে ফরওয়ার্ড বায়াস পেয়েছে, অ্যাক্টিভ হয়েছে, কিন্তু তারপরেও ওর কারেন্ট, ওর ভোল্টেজ 0.7 হবে না যদি না ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয়। কারেন্ট প্রবাহিত হলে তবেই এর ভোল্টেজ কত হবে 0.7। অন হতো কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হতো না। বিষয়টা তখন এরকম হতো যে দুইটার ভোল্টেজ সমান, ভোল্টেজ যদি দুইটা টার্মিনালে সমান হয় তাহলে কি কারেন্ট প্রবাহিত হয়? হয় না। এটাকে ফ্লোটিং কন্ডিশন বলে, যে জাস্ট অন হবে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হবে না। থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি কিন্তু কারেন্ট প্রবাহিত হবে, বাট থিওরিটিক্যালি কোনো কারেন্ট ফ্লো হবে না। প্র্যাকটিক্যালি কিছু কারেন্ট প্রবাহিত হবে, কেননা নি ভোল্টেজের আশেপাশে ভোল্টেজ গেলেই কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করে দেয়। বলো এই অঙ্ক বুঝছি, কোনো কোশ্চেন আছে? এটা করেই দেওয়া ছিল অঙ্কটা, এই যে এটা।
মুছে দিলাম। চলো এবার আমাদের এইটা অঙ্ক। তো তোমাদেরকে একটা চার্ট দিয়েছিলাম মুখস্থ করার জন্য, করেছো? করেছো? হুম, বলো রেড এলইডির ভোল্টেজ কত? 3 রকম অ্যান্সার পেয়ে গেলাম। দেখছো তাহলে কিরকম মুখস্থ করছো? এখন বলো, তুমি অঙ্ক সব বুঝো, সব পারো, অঙ্ক করতে পারো, কিন্তু তুমি এই রেড এলইডির ভোল্টেজটাই জানো না। তুমি অঙ্ক করতে পারবে? তার মানে তোমাকে ভোল্টেজ গুলো এই চারটা মনে রাখতে হবে। রেড এলইডির ভোল্টেজ হচ্ছে 1.8 ভোল্টেজ, ঠিক আছে? যে 2 বলছো, 1.2 বলছো, এগুলা ভুল। তাহলে রেড এলইডির ভোল্টেজ হচ্ছে 1.8 ভোল্টেজ। তো প্রথম কাজই হচ্ছে আমার ডায়োড গুলো চেক করতে হবে যে ডায়োড গুলো অন হবে নাকি অফ হবে। তাহলে দেখো এই পাশে কি হায়ার পটেনশিয়াল আর এই পাশে লোয়ার পটেনশিয়াল, তার মানে কারেন্ট এদিক থেকে এদিকেই যাবে। তার মানে এরা ফরওয়ার্ড বায়াসে আছে। এবং এই দুইটা মিলে ভোল্টেজ কত বলো? এটাতে 0.7 আর এটাতে কত 1.8, তার মানে 2.5। আমি ভোল্টেজ তো অবশ্যই ওর থেকে বেশি দিছি, তার মানে আমার ডায়োড গুলো কি হবে? অ্যাক্টিভ হবে। আর ডায়োড গুলো যদি অ্যাক্টিভ হয় তাহলে আমাদের সার্কিট কিরকম হবে? এই যে এরকম, যে আমার এখানে 12 ভোল্টেজ, এটা 0.7, এটা কত 1.8, এগুলাকে আমরা একটা ভোল্টেজ সোর্সের মাধ্যমে রিপ্লেস করে ফেলেছি। আর এটা হচ্ছে 680 ওহম। আমার সার্কিট এটা পেয়ে গেছি। আর গ্রাউন্ড দুইটা কি কানেক্টেড না একেবারে সাথে? তাহলে সার্কিট পেয়ে গেছি। এবার আমাকে বের করতে বলছে V0 এবং আইডি। তাহলে আইডি এর মান কি হবে? এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে আমি কি পাবো? আইডি পাবো। তাহলে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে কত হবে বলো? -12 প্লাস 0.7 প্লাস 1.8 প্লাস 680 ইন্টু আই আর। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে আই আর এর মান। আই আর মানে কি? আইডি। আই আরও যে কথা, আইডিও একই কথা। 0.0139। এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আইআর পেয়েছি মানে এটাই কি আমাদের আইডি। আইআরও যে কথা, আইডিও একই কথা, 0.0139 অ্যাম্পিয়ার। তাহলে আইডি পেয়েছি, তার মানে আমি কি পাবো? V0 পাবো। V0 মানে কি? এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যবর্তী ভোল্টেজ। তাহলে V0 সমান সমান 0.0139 ইন্টু 9.5 ভোল্টেজ। দুইটা অ্যান্সার বুঝতে পেরেছি। এটাও করেই দেওয়া ছিল, তারপরে আমি করে দিলাম যেন বুঝতে পারো। ওরা আগে ভোল্টেজ বের করছে, পরে কারেন্ট বের করছে। আমরা আগে কারেন্ট বের করে পরে ভোল্টেজ বের করলাম। হ্যাঁ, আগে ভোল্টেজ পাইতে ওই যদি পুরো লুপে কেভিএল অ্যাপ্লাই করতে। আমি কিন্তু নিচেরই এটা বাদ দিয়ে দিছি, বুঝছো? তোমরা যেটা করবা যে প্রিন্ট করার সময় বর্ডার ছাড়া প্রিন্ট করতে বলবা, না হলে আবার ওই একটা বর্ডার লাইন থেকে যাবে। চারিদিক দিয়ে একটা বর্ডার লাইন থাকলে আলটিমেটলি আবার ওই ঘরই হয়ে যাবে, নিচের ফাঁকা জায়গাটুকু কাজে লাগাতে পারবা না। কি? আরে বাবা, বাদ দিতে বলি নাই, আমি তো বুঝি এগুলা। এটা হচ্ছে এখানে কোনো বর্ডার লাইন যেন না আসে, প্রিন্ট করার সময় অপশন থাকে, বুঝতে পারছো? যে আমার স্লাইডের বর্ডার লাইন থাকবে নাকি থাকবে না। আমি তো আর এখানে কোনো লাইন দিয়ে দিই নাই, দিছি? তোমরা যখন প্রিন্ট করো দেখবা নিচে সাইড দিয়ে একটা লাইন আছে, এটা হচ্ছে বর্ডার লাইন বলে। তো বর্ডার লাইন ছাড়া প্রিন্ট করলে এই দিক দিয়ে আর কোনো লাইন থাকবে না, তাহলে এই দাগটা আর আসবে না, নিচের ফাঁকা জায়গাটা তুমি কাজে লাগাতে পারবে। বুঝতে পেরেছো? এখন জানি না এ পারে কিনা, না পারলে অন্য জায়গা থেকে নিবে, যে পারে সেখান থেকে নিবে। মানে অপশন থাকে দুইটা, একটা বর্ডার লাইন সহ প্রিন্ট করা আর একটা বর্ডার লাইন ছাড়া প্রিন্ট করা। মুছে দিলাম।
হয়েছে? তাহলে এরপরে এই অঙ্কটা দেখো, এইটাতে আমাদের একটা সিলিকন এইদিকে আছে আর একটা সিলিকন এইদিকে আছে। তাহলে সর্বপ্রথম আমাকে চেক করতে হবে ডায়োড অন হবে নাকি অফ হবে, হলে কোন ডায়োড অন হবে কোন ডায়োড অফ হবে। সবই যে অন হবে সবই যে অফ হবে এরকম তো বিষয় না। তাহলে প্রথমত এই পাশে হায়ার পটেনশিয়াল আর এই পাশে লোয়ার পটেনশিয়াল, তার মানে কারেন্ট এই দিক থেকে এইদিকে যাচ্ছে। তাহলে প্রথম ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড বায়াসে আছে, প্রথম ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, অন হবে, কিন্তু পরের ডায়োডটাই আবার কি বায়াসে আছে, রিভার্স বায়াসে। তাহলে এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এন্ড একটা ডায়োড অ্যাক্টিভ হলো কিন্তু আরেকটা ডায়োড রিভার্স বায়াস পেয়ে গেল। বিষয়টা তাহলে এরকম দাঁড়াবে কিনা, কিন্তু এই ডায়োড যেহেতু অন হয়েছে কিন্তু এইটা যেহেতু রিভার্স, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে বলো, কারেন্টের মানটা কি শূন্য। যদি এর মধ্যে কারেন্ট শূন্য হয়ে যায় তাহলে এর ড্রপটাও কিন্তু আর 0.7 হবে না। এর ড্রপ 0.7 কখন হবে, যখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। যেহেতু এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না তাহলে ড্রপটা কিন্তু আর 0.7 ভোল্টেজ হবে না। এই জন্য এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং অনেকেই ভুল করে, যে এই জায়গায় এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস, এটা অ্যাক্টিভ ধরে এটা রিঅ্যাক্টিভ ধরে, কিন্তু এটা অ্যাক্টিভ ধরে এর ভোল্টেজ কত ধরে নেয় 0.7, কিন্তু এর ভোল্টেজটা কিন্তু 0.7 হবে না। এর ভোল্টেজ 0.7 তখনই হবে যখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে গেলে তখনই তো ভোল্টেজটা ড্রপ হয়। ওই যে 0.7 এটা ডায়োডের কি ভোল্টেজ ড্রপ, এটা কখন 0.7 হবে, যখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো না হলে তো আর এর মধ্যে 0.7 ড্রপ হবে না। ধরো তুমি বাজার থেকে একটা ডায়োড কিনে আনছো, তুমি বাজার থেকে একটা ডায়োড কিনে এনে এবার তুমি এখানে একটা ভোল্টমিটার লাগাইছো, যে আমি একটা ভোল্টমিটার দিয়ে মনে করো দেখতে চাচ্ছি যে এর ভোল্টেজ কত। তোমার কি মনে হয় একে এখন 0.7 দেখাবে, একে এখন 0.7 দেখাবে তোমার মনে হয়? তুমি যদি ভোল্টেজ পরিমাপ করো দেখাবে না। যদিও বা আমরা ডায়োডকে একটা সোর্সের দ্বারা রিপ্লেস করি, এই জন্য অনেকেরই কনফিউশন কাজ হয় যে ডায়োড মনে হয় একটা সোর্স, এটা অ্যাক্টিভ হলে এর ভোল্টেজ কেন 0.7 হবে না। আর এভাবে এটা তো সোর্স না, ডায়োড তো কোনো অ্যাক্টিভ এলিমেন্ট না, ডায়োড কিন্তু একটা প্যাসিভ এলিমেন্ট। সো এই ডায়োডের কিন্তু নিজস্ব কোনো কি নাই, ভোল্টেজ নাই। ওই যে 0.7 বা 0.3 বা 1.2 ওটা হচ্ছে ওর পটেনশিয়াল ব্যারিয়ার, ওর ওই পরিমাণে বাধা ওখানে আছে, আমি ওরে অতিক্রম করলে ওই পরিমাণে ভোল্টেজ ওখানে ড্রপ হবে। এন্ড ওরে অতিক্রম করলে তবেই তো ড্রপ হবে, আমি যদি ওরে অতিক্রমই না করি তাহলে কি ড্রপ হবে আমার ভোল্টেজ? ড্রপ হবে না। তাহলে কি বলা যায় যে ডায়োড একটা রেজিস্ট্যান্সের ন্যায় কাজ করে? না, ডায়োড একটা রেজিস্ট্যান্সের ন্যায় কাজ করে না তো, এটা কিভাবে বলা যায়? রেজিস্টার তো একটা লিনিয়ার এলিমেন্ট, ডায়োড একটা নন লিনিয়ার এলিমেন্ট, তাই না? রেজিস্টারে কি ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়ে, ডায়োডে কিন্তু ভোল্টেজ বাড়াইলেই কারেন্ট বাড়ে না। এর কারেন্টের কার্ভটা কি এরকম নন লিনিয়ার কার্ভ, গতদিনে দেখছি না আমরা কার্ভ, কার্ভ দেখছি তো, তাহলে কার্ভটা কি নন লিনিয়ার। আমরা ভোল্টেজ বাড়াইলেই কি কারেন্ট বাড়ে? বাট একটা রেজিস্টর সংযোগ করলে ওর কি কোনো লিমিটেশন আছে যে এত পর্যন্ত কোনো কারেন্ট বাড়বে না? ডায়োডে কি 0.7 হওয়ার আগ পর্যন্ত, যদি সিলিকন হয় 0.7 হওয়ার আগ পর্যন্ত কি হচ্ছে না, কারেন্ট প্রবাহিত করছে না। রেজিস্টর হলে কি এরকম কোনো লিমিটেশন আছে? ওতে আমরা সোর্স দিলেই কি হবে, কারেন্ট প্রবাহিত হবে। তাহলে ডায়োডের রেজিস্টর কি এক হলো? হলো না। তাহলে ডায়োডের রেজিস্টর এক না। এখন দেখো আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে ডায়োডের যে ভোল্টেজটা 0.7 যে নি ভোল্টেজ বা 0.3 বা 1.2 এটা কিন্তু কোনো সোর্স না, এটা ওর কি ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ কখন হবে, যখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট যদি প্রবাহিত না হয় তাহলে কি ভোল্টেজ ড্রপ হবে? হবে না। সো যেহেতু এটা অ্যাক্টিভ কিন্তু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে এর ড্রপটা হবে শূন্য। বুঝাতে পেরেছি আমি? যেহেতু এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না তার মানে ড্রপটা কত হবে, শূন্য। তো তাহলে আমাদের সার্কিটটা হবে এরকম যে এটা অ্যাক্টিভ হয়েছে কিন্তু আগের বার যখন অ্যাক্টিভ হওয়ার পরে কারেন্ট ফ্লো হয় তখন এর ভোল্টেজ আমরা কত ধরেছিলাম 0.7, কিন্তু এবারের ভোল্টেজটা কত হবে 0। এটাই ডিফারেন্স। আমরা কি বুঝতে পেরেছি? এটা চেহারা দেখে মনে হচ্ছে বুঝি নাই, না বুঝলে বলো। প্রথম কথা হচ্ছে এটা বুঝো যে ধরো একটা নরমাল ডায়োড, এই ডায়োডের যদি আমি তোমাকে ভোল্টেজ চেক করতে দিই, যেটা একটা সিলিকন ডায়োড, তুমি এর ভোল্টেজ চেক করো, তুমি যদি এর আড়াআড়িতে ভোল্টমিটার লাগাও এ কি কোনো ভোল্টেজ শো করবে? এ তো কোনো সোর্স না, শুধু একটা ডায়োড দিয়ে বলছে এর ভোল্টেজ চেক করো, তুমি এর আড়াআড়িতে যতই লাগাও না কেন এর ভোল্টেজ কত দেখাবে? 0 দেখাবে। এর তো কোনো নিজস্ব ভোল্টেজ নাই।
তার মানে যতই সিলিকন ডায়োড হোক, যতই জার্মেনিয়াম ডায়োড হোক বা গ্যালিয়াম আর্সেনাইড হোক, যেটাই হোক না কেন, এর ভোল্টেজ নর্মাল কন্ডিশনে কি 0। এর ভোল্টেজ তখনই 0.7 হবে যখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট প্রবাহিত হওয়া মানে কি অ্যাক্টিভ হওয়া, নরমালি এটাই আমরা, এইজন্য আমরা বলি কি যে ডায়োড অ্যাক্টিভ হলে তারপরে এর ভোল্টেজটা কত হয় 0.7, বা ডায়োড অ্যাক্টিভ হলে এরপরে ভোল্টেজটা হচ্ছে 0.3। আর অ্যাক্টিভ হওয়া মানে আসলে কি কারেন্ট প্রবাহ। কিন্তু এইখানে আমার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পেয়েছে, ওপেন হয় নাই, রিভার্স বায়াস তো না, ফরওয়ার্ড বায়াস, কিন্তু এই ডায়োডের মধ্যে দিয়ে কি যাচ্ছে না, কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। এই ডায়োড অ্যাক্টিভ হওয়ার জন্য যে পটেনশিয়াল প্রয়োজন সেটাও কিন্তু এখানে আছে, আছে না? আছে, কিন্তু কি হচ্ছে না, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। কেন যাচ্ছে না? এইখানে কি আছে, তাই কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, ডায়োড অ্যাক্টিভ হবে কিন্তু এর মধ্যে দিয়ে কি যাচ্ছে না, কোনো কারেন্ট যাচ্ছে না। যেহেতু এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাই এর পটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে? কেউ যদি এখন এর পটেনশিয়াল ডিফারেন্স এখানে 0.7 ধরো, তাহলে কিন্তু ভুল হবে। বুঝতে পারছো? তাহলে এটা অ্যাক্টিভ হবে কিন্তু এর পটেনশিয়াল ডিফারেন্সটা কত? 0, কেননা এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। আরে ভাই, কারেন্ট প্রবাহিত না হলে কি ভোল্টেজ ড্রপ হয়? হয় না। তাহলে ভোল্টেজ ড্রপ 0। মনে করো একটা রেজিস্টর দিয়ে চিন্তা করো, ধরো এখানে একটা রেজিস্টর আছে, আমি এই টার্মিনালে দিলাম 10 ভোল্টেজ, আমি এই টার্মিনালেও দিলাম 10 ভোল্টেজ, তাহলে এর ভোল্টেজ ড্রপটা কত হবে বলো? ওই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ কত? 0। কেন 0 হচ্ছে? ওর মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তার মানে কারেন্ট প্রবাহিত না হলে তার ভোল্টেজ ড্রপ কি হয়? 0 হয়। এখানেও তাই, ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে কারেন্টই যদি না যায় তাহলে সেখানে ভোল্টেজটা ড্রপ হবে কিভাবে? আমার যখন কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা কি ইলেকট্রনের ফ্লো, আমি যখন ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছি, আমি যখন ধাক্কা দিয়ে দিয়ে ইলেকট্রন নিয়ে যাচ্ছি, তখনই সামনে বাধা পেলে আমার ভোল্টেজটা ড্রপ হবে। আমি তো ইলেকট্রন নিয়ে যাচ্ছি না, তাহলে ড্রপ হবে কিভাবে? বুঝাতে পেরেছি আমি? এই হচ্ছে, তাহলে এর ভোল্টেজ ড্রপটা কত? 0। তাহলে এইবার আমার যা যা বলছে বের করো। আইডি কত হবে? 0 অ্যাম্পিয়ার। আর আইডি 2 ও কত হবে? 0 অ্যাম্পিয়ার। ভিডি 1 কত? 0 ভোল্টেজ। ভিডি 2 কত হবে? এই লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? ভিডি 2 পাবো। এটা কার সমান হবে? 20 ভোল্টেজ। এই তো অ্যান্সার শেষ। আইডি, ভিডি 2 এবং ভি0 বলছে। ভি0 কত হবে বলো? ভি0 এর মান কত হবে? 0 ভোল্টেজ। যেহেতু কোনো কারেন্ট নাই, তার মানে সেখানকার ভোল্টেজ ড্রপ কি? 0। তাহলে ভি0 এর মান হবে 0 ভোল্টেজ। লিখে দেওয়া আছে, কিছু লেখা নাই। ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত না হলে সোর্সের ভোল্টেজ শো করবে, এরকম কোনো মুখস্থ জিনিস আমি কোনোদিনই শিখাই না। এইখানে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় নাই, এ কি সোর্সের ভোল্টেজ শো করছে? এ করছে, কেননা ওপেন সার্কিট। তাই এরকম মুখস্থ করার তো দরকার নাই। তোমার এখানে ওপেন হয়ে গেছে, ওপেন করে দাও, এবারে ভোল্টেজ চেক করো, কেভিএল অ্যাপ্লাই করো, অঙ্ক শেষ, যা আসবে সেটাই। বুঝতে পেরেছো? আলটিমেটলি সোর্সের ভোল্টেজটাই দেখাবে, কিন্তু আগেরটা কি সোর্সের ভোল্টেজ দেখাচ্ছে? আর তুমি যখন মুখস্থ করবা যে ডায়োড, যদি ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট না গেলে সোর্সের ভোল্টেজ শো করে, তাহলে ভুল হয়ে যাবে না? তো মুখস্থ করার তো কিছু নাই। আমার ডায়োড এটা রিভার্স বায়াসে আছে, ডায়োড ওপেন হয়ে গেছে, এর আরআরই ভোল্টেজটাকে কি বলছে? ভিডি2। তার মানে এই পয়েন্টে আর এই পয়েন্টের ভোল্টেজটাই কি আমার? ভিডি2। তাহলে এই দুইটা পয়েন্টের ভোল্টেজটাই আমার ভিডি2, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এইবার এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে যা পাবো তাই। আমি যদি 100 পাই 100, 10 পেলে 10, অত মুখস্থ রাখার দরকার নেই। বুঝতে পেরেছি? পরের অংশ বলতে ওইটা আমারই করে দিতে হবে? করে দেওয়া নাই। তাহলে এখানে এইভাবে आंसर ID1 সমান 0 অ্যাম্পিয়ার, VD1 সমান 0 ভোল্টেজ, VD2 সমান কি -20 প্লাস VD2 ইজ ইকুয়াল টু 0। তাহলে VD2 সমান 20 ভোল্টেজ, V0 সমান সমান 0 গুণন 5.6, তার মানে 0 ভোল্টেজ। নাও তোমাদের মনের আশা পূর্ণ হোক। মনে করলাম স্যার করে দিয়ে আসতে তাই কষ্ট হইছে জানো, আমার কষ্ট খুব কম।
এখানে রাজনৈতিক আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ। আচ্ছা দাও, এবার আমাদের এইটা অঙ্ক দেখে ভয় টয় লাগতে পারে, আরে বাপরে কি কি সব করে রাখছে, কেভিএল হ্যান ত্যান হাবি যাবি, দরকার নাই। এটা এমনি ইংরেজি বইয়ে এভাবে করা ছিল, জাস্ট তুলে রাখছি। অ্যান্সার ওইখানে আমার লিখতে কষ্ট হচ্ছিল, স্ক্রিনশট দিয়ে এখানে লিখে রাখছি, বুঝছো? আর আমরা নিজেরাই করবো অঙ্কটা, সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে এই পাশে কি হায়ার পটেনশিয়াল, আর এই পাশে লোয়ার পটেনশিয়াল, এই পাশে -5, এই পাশে +10। তার মানে কারেন্টটা এদিক থেকে এদিকে ফ্লো হবে, আর কারেন্ট যদি এদিক থেকে এদিকে ফ্লো হয় তাহলে ডায়োডটা কি হবে? অ্যাক্টিভ হবে। এটা কোন দিক দিয়ে রিভার্স মনে হলো? ফরওয়ার্ড হবে না, মানে ওর মনে মনে ঠিকই আছে ফরওয়ার্ড, কিন্তু মুখে বলছে রিভার্স। আচ্ছা তাহলে দেখো, আমার ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াস পায় তাহলে এখানকার ভোল্টেজ কত হবে? 0.7 ভোল্টেজ। তাহলে এই লুপে যদি এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? আই পাবো কিনা বলো? এই আইটার মানে তো বের করতে বলছে নাকি? তাহলে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে আমি কি পাবো? আই পাবো। এই যে কেভিএল অ্যাপ্লাই করে আই এর মান কত আসছে? 2.07 মিলিঅ্যাম্পিয়ার। তোমরা অ্যাপ্লাই করে বের করবা। এখানে কেভিএল না দিয়ে সরাসরি এইটা যোগ এইটা ডিভাইডেড বাই এইটা যোগ এইটা, এই কাজটা করেছে। বাট এটা আসে তো কেভিএল দিয়েই। কেভিএল দিয়ে আসে কিনা তোমার এটা তো দরকার নাই। আমরা কেভিএল অ্যাপ্লাই করব, সেটা ক্যালকুলেটরে তুলবো, অ্যানসার পেয়ে যাবো। এখানে কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে? -10 প্লাস 4.7i প্লাস 0.7 প্লাস 2.2i প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এখানে একটাই আননোন, সেটা -5। তাহলে একটাই আননোন i, এটা সমান সমান আমরা পাবো 2.07 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে আই পেয়ে গেছি। এরপরে কি চাইছে? V1 V2। V1 V2 কোথায়? এই যে এই রেজিস্টরের ভোল্টেজটা কি? V1। এই রেজিস্টরের ভোল্টেজটা কি? V2। তাহলে V1 সমান কি হবে? I ইনটু R। V2 সমান কি হবে? I ইনটু R। হয়ে গেল। এরপরে কি চাইছে? V0। V0 মানে কি? এই যে V0। V0 মানে কি? এই লুপে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে? কেভিএল অ্যাপ্লাই করতে হবে। V0 মানে কি? এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যবর্তী ভোল্টেজ। এন্ড কেউ যদি চিন্তা করো যে V2 যেটা V0 সেটা কি হবে? V2 কিন্তু শুধুমাত্র 2.2 এর ভোল্টেজ, আর V0 কি? এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ। এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত কিন্তু এই যে -5 টাও ইনক্লুডেড। তার মানে আমাকে V0 মানে হচ্ছে এই যে এই পুরো লুপে কেভিএলটা অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র এইটার ভোল্টেজ হচ্ছে V2, আর V0 হচ্ছে এই পুরোটার ভোল্টেজ। তার মানে এই -5 সহই আমাকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওখানে অ্যাপ্লাই করলে আমরা কি পেয়ে যাব? V0 পেয়ে যাব। বুঝতে পেরেছি? এই বলো বুঝছি কিনা? এটা শীটেই আছে, তুলে নেওয়ার দরকার নাই, থাক। না শীটে যেহেতু আছে করে তো আছে, তাই বলে। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট। ডায়োড অন হওয়ার পরেই ওর মধ্যে দিয়ে যখনই আমার কারেন্ট ফ্লো হবে তখন এর ভোল্টেজটা অলওয়েজ কি হবে? কনস্ট্যান্ট 0.7। সিলিকনের আড়াইতে, হ্যাঁ অবশ্যই। ওই যে ওখানে কেভিএল অ্যাপ্লাই করার সময় 0.7 নিছি না। একটা ডায়োড অন হওয়ার পরে এর ভোল্টেজটা ফিক্সড হয়ে যায় 0.7। এরপরে আমি ইনপুট ভোল্টেজ যতই বাড়াই না কেন ওর ভোল্টেজ কত থাকবে? 0.7ই থাকবে। বুঝছো? এবার এইটা দেখো, এটাতে কি বলছে? এই পাশে কি লোয়ার পটেনশিয়াল না, আর এই পাশেই কি হায়ার পটেনশিয়াল। তার মানে কারেন্টটা এই দিক থেকে এদিকে যাবে। আর কারেন্ট যদি এদিক থেকে এদিকে যেতে চায় তাহলে সিলিকন কিন্তু ফরওয়ার্ড বায়াস, এ অ্যাক্টিভ হবে, কিন্তু এ কি? রিভার্স বায়াস। তার মানে এ রিভার্স হওয়ার ফলে এর মধ্যে দিয়ে কিন্তু আর কারেন্ট যাবে না। যদিও বা ফরওয়ার্ড বায়াস অ্যাক্টিভ হওয়ার কন্ডিশনে মেনেছে, এদের ভোল্টেজের ডিফারেন্সও 10 ভোল্টেজ, কিন্তু এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে ড্রপ কত হবে বলো? 0। তাহলে আমাদের সার্কিটটা হবে এরকম যে আমাদের সিলিকন ডায়োডটা যদিও বা অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আমাদের জার্মেনিয়ামটা কি আছে? ওপেন। যার ফলে এর ভোল্টেজ ড্রপটাও কত হবে? 0। তাহলে এবার আমাদের কারেন্টে কি বের হচ্ছে বলতে হয়? V0 এবং V01। তাহলে V0 কি হবে? এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ, তাহলে এটার ভোল্টেজ কত হবে? 0 ভোল্টেজ। আবার বলে 3.3। আই এর মান কত? 0। তাহলে 0 ভোল্টেজ। এবার বলছে V01। V01 কোথায়? এখানে। তাহলে এইখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ, এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ কি হবে বলো?
জিরো। কারেন্ট জিরো মানে ওখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজও কত? জিরো। 2 লাইনে অঙ্ক শেষ। এই কি বলেন, কেন জিরো? এখানে কি এটা ওপেন হয়ে গেছে না? তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে বলো তো? কারেন্টের মান শূন্য। তাহলে এখন এইখানকার মান হচ্ছে V0, তাহলে এইখানে কারেন্ট যাচ্ছে কত অ্যাম্পিয়ার? 0 অ্যাম্পিয়ার। তাহলে এই V0 এর মান কত হবে বলো? KVL অ্যাপ্লাই করো। -V0 + 0 × 3.3। একই তো কথা, এটাও তো জিরো হবে। দেখো এটা কি V0 1, এটা ধরো প্লাস মাইনাস, এই লুপে KVL অ্যাপ্লাই করো। তাহলে এখানে 1.2, এখানে 3.3, যত রেজিস্ট্যান্সই থাকুক না কেন এর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে? কোনো কারেন্ট যাচ্ছে না, মানে এটাও জিরো, এটাও জিরো। KVL অ্যাপ্লাই করলে কত পাবা? জিরোই পাবা। ওইটা এখানে দেখানো হয়েছে, V0 0, V0 1 ও 0, মানে 2 লাইনে অঙ্ক শেষ আর কি। সরাসরি অ্যানসার লেখা বলতে পারো। তুমি যদি ওই চিত্র অঙ্কন নাও করো, এখান থেকেও করতে পারবে না, এখান থেকে করলে একই অ্যানসার। মনে করেন পরীক্ষায় আসবে প্রশ্ন, হ্যাঁ তুমি সরাসরি অ্যানসার লিখলে, এই তো। তাহলে তুমি সরাসরি যদি লিখো V0 1, হ্যাঁ তারপরেও হবে, সমস্যা নেই, হবে। তবে চেষ্টা করো অন্তত পক্ষে দেখানো একটা লাইন লিখার, মানে চোখের যেন একটু দেখতে ভালো লাগে আর কি, এই আর কি। টিচাররা যখন খাতা দেখে তখন তাদের ধারণা এটা যে আমি কিছু পারি না, খাতা আমাকে যা বলবে আমি তাই শুনবো। বুঝতে পারছো? যে আমার খাতা আমাকে কি বলতেছে আমি ততটুকুই চিনি, ওই অনুযায়ী মার্কিং করা হয়। টিচার যতই জানুক, সে দেখবে খাতা আমাকে কি বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? না এই অঙ্ক হবে, এগুলো অঙ্ক সরাসরি লিখতে সমস্যা নাই আসলে, বুঝছো? তারপরে একটা লাইন অন্তত লিখিও, KVLটা অন্তত অ্যাপ্লাই করে দেখায়ও যে 0 × এত, শেষ। খুব বেশি কষ্ট তো হবে না, তাই না? আমরা পরেরটাতে গেলাম, এটা হচ্ছে আমাদের পরের ম্যাথ। তো বলো এই ম্যাথে কি হয়েছে, যে এই পাশে হায়ার পটেনশিয়াল আর এই পাশে লোয়ার পটেনশিয়াল, তার মানে কারেন্ট এদিক থেকে এদিকে যাবে, তাহলে দুইটা ডায়োডই কি হবে? অ্যাক্টিভ হবে। দুইটাই ফরওয়ার্ড বায়াসে আছে এবং দুইটা মিলে যে ভোল্টেজ তার থেকে বেশি ভোল্টেজে আমি সাপ্লাই দিয়েছি, তার মানে দুইটাই কি হবে? অ্যাক্টিভ হবে। দুইটাই যদি অ্যাক্টিভ হয় তাহলে এটা আমার সার্কিট, যে এটা 0.7, এটা 0.3, তাহলে এই লুপে KVL অ্যাপ্লাই করলে আমি I পাবো, এখানে KVL অ্যাপ্লাই করলে আমি V0 পাবো। আমার মনে হয় না এই অঙ্ক আর তোমাদেরকে করে দিতে হবে, পারবো না এটা। আমরা পরের অঙ্কে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পরের অঙ্ক, এটা একটু নতুন ধরনের অঙ্ক। আগের যতগুলো অঙ্ক করলাম একই ধরনের ছিল, এইটা একটু নতুন ধরনের অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্কে আমাদেরকে কি বলা হচ্ছে দেখো, যে প্রথমে চেক করতে হবে ডায়োড গুলো অন হবে নাকি অফ হবে। এখন ডায়োড গুলো আমি দেখলাম যে উপরে হায়ার পটেনশিয়াল, নিচে লোয়ার পটেনশিয়াল, তাহলে কারেন্ট উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে দুইটাই কিন্তু ফরওয়ার্ড বায়াসে আছে। দুইটাই তাহলে অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে, দুইটাই অ্যাক্টিভ হওয়ার ক্ষমতা রাখে, কেননা ভোল্টেজ তো আমি 20 ভোল্টেজ দিয়েছি, তো দুইটাই অ্যাক্টিভ হওয়ার ক্ষমতা রাখে। এখন এই অঙ্কগুলোতে আসলে দুইটা একসাথে অ্যাক্টিভ হবে না, এটার কারণ হচ্ছে এরা প্যারালালে আছে। সরাসরি দুইটা ডায়োড কিসে আছে? প্যারালালে আছে। মানে আমি যদি প্রথমে ধরেও নিই যে দুইটা ডায়োডে অ্যাক্টিভ হচ্ছে, তাহলে এর ভোল্টেজ কত হবে বলো? এর ভোল্টেজ কত? 0.3। এবার বলো প্যারালালে কি ভোল্টেজ আলাদা আলাদা হতে পারে? প্যারালালে ভোল্টেজ সব সময় কি হয়? সমান হয়। তার মানে কিছু একটা ভুল হচ্ছে, দুইটা একসাথে অ্যাক্টিভ হবে না। কেন? যে আমরা যদি এই দুইটা অ্যাক্টিভ ধরিও যে এই দুইটা অ্যাক্টিভ, তাহলে আমার সার্কিটটা আসলে কি দাঁড়াচ্ছে বলো, যে এটা হচ্ছে 0.7 আর এটা কি হচ্ছে 0.3। তাহলে এইটা একটা লুপ। আমি কি জানি কোন একটা লুপের সবগুলো ভোল্টেজের বীজগাণিতিক যোগফল কি হয়? 0 হয়। এবার এই লুপের বীজগাণিতিক যোগফল করো দেখি, যে -0.7 প্লাস কি 0.3, এটা কি 0 হয়? তাহলে KVL কি মিথ্যা? কি এমন হয়ে গেলাম বলো যে KVL মিথ্যা প্রমাণিত করে দিলাম, যে স্যার এইখানে তো দুইটাই ফরওয়ার্ড বায়াস, ভোল্টেজও বেশি আছে, তাহলে কেন অ্যাক্টিভ হবে না? দুইটাই অ্যাক্টিভ হবে। বললাম অ্যাক্টিভ, কিন্তু করে দেখলাম KVL মিথ্যা হয়ে যাচ্ছে। এখন কারে বেশি বিশ্বাস করো, আমারে না KVL রে? অবশ্যই KVL এর বেশি বিশ্বাস করতে হবে, কারণ এটা প্রতিষ্ঠিত একটা প্রমাণিত সূত্র, এইটা এখন ভুল ধরার কিছু নাই। তাহলে এখানে কিছু একটা ঘাপলা আছে, এতটুকু বুঝছো কিনা? যে এই দুইটা একসাথে অ্যাক্টিভ
হবে না। এখন আমাকে খুঁজে বের করতে হবে, তাহলে আমরা প্রথমে বুঝলাম যে মনে করলাম আমরা দুইটাই অ্যাক্টিভ, অ্যাজাম্পশন করে নিলাম দুইটাই কে ডায়োডে কি আছে অ্যাক্টিভ, কিন্তু করে নেওয়ার পরে আমরা দেখতে পেলাম যে আসলে দুইটা অ্যাক্টিভ করা পসিবল না, যে কোনো একটা অ্যাক্টিভ হবে। এখন সেই যে কোনো একটা কোনটা এটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। সো প্রথমে ধরো আমি ভুলটাই ধরে নিলাম, যে ঠিক আছে দুইটা তো একসাথে অ্যাক্টিভ হচ্ছে না, ইটস ওকে, তাহলে আমি একটা অ্যাক্টিভ করি। এবার আমি চিন্তা করলাম যে তাহলে সিলিকন তো আমার সাথে বেশি পরিচিত, সিলিকন বেশি দেখা যায়, তাহলে আমি সিলিকন অ্যাক্টিভ করলাম, যে সিলিকনটা অ্যাক্টিভ হবে ধরে নিলাম। তো সিলিকনটা যদি অ্যাক্টিভ হয় ধরে নিই, তাহলে এইখানে ভোল্টেজ যদি 0.7 হয়, এর প্যারালালেও ভোল্টেজ কত হবে 0.7, তাহলে এর প্যারালালে যদি আমার 0.7 ভোল্টেজ পায়, তাহলে এও কি হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আর এ অ্যাক্টিভ হওয়া মাত্র এর ভোল্টেজ কত হবে, আবারও সেই একই প্রবলেম কিনা বলো, যে একটা অ্যাক্টিভ ধরলাম আমি, ওমা দেখি এইটা অ্যাক্টিভ ধরে আরেকটাও কি হয়ে গেল অ্যাক্টিভ হয়ে গেল, এটা কি হবে? আবারও কেভিএল ভায়োলেট করছে, কেভিএল তো মিথ্যা হতে পারে না, তাহলে আবারও কিছু একটা সমস্যা হচ্ছে, এটা অ্যাক্টিভ করা যাবে না, আমার এই সিলিকন ডায়োডটাও কি হবে না অ্যাক্টিভ হবে না। আর ভুল করে যদি তুমি ধরেও না, পরক্ষণেই কি দেখতে পাচ্ছ যে না আমার সিলিকন অ্যাক্টিভ হবে না, কারণ এর আরআরিতে কি হয়ে যাচ্ছে 0.3, আর এর আরআরিতে যখন এইটা অ্যাক্টিভ হচ্ছে, এর আরআরি ভোল্টেজ যদি এখন 0.3 হয়ে যায়, তাহলে এইটা আর অ্যাক্টিভ থাকবে? যখন জার্মেনিয়াম অ্যাক্টিভ হচ্ছে, এর আরআরিতে ভোল্টেজ যখন 0.3 হয়ে যাচ্ছে, তখন কি আর সিলিকনটা অ্যাক্টিভ হবে বলো? এ তো এর পটেনশিয়ালি পাচ্ছে না অ্যাক্টিভ হওয়ার জন্য। তার মানে আমি ভুল ক্রমেও যদি উল্টাটা অ্যাক্টিভ ধরে নিই, পরক্ষণেই দেখতে পাচ্ছি যে না আসলে ওইটা অ্যাক্টিভ হবে না, আমার অ্যাক্টিভ হবে জার্মেনিয়াম। শর্টকাটে যদি বলি, তাহলে প্যারালালে যদি অনেকগুলো ডায়োড থাকে, শুধুমাত্র ডায়োড উইদাউট এনি রেজিস্টর, যদি প্যারালালে ডায়োড থাকে, তাহলে যার নি ভোল্টেজ কম সে অ্যাক্টিভ হবে, যার নি ভোল্টেজ কম সে অ্যাক্টিভ হবে। বুঝতে পেরেছো? এইটা মনে রাখলেই অঙ্ক করা যায়, বাট বাকি যে কথাগুলো বললাম এগুলো জাস্ট বোঝার জন্য, যে কেন অ্যাক্টিভ হচ্ছে না ওইটা, কেন ওইটা অ্যাক্টিভ হলে কি কেভিএলটা ভায়োলেট করছে, এটা কখনো পসিবল না। তার মানে আমাদের দুইটা ডায়োড অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ হবে একটা, এবং সেটা কোনটা জার্মেনিয়াম। আর সিলিকনটা আর অ্যাক্টিভ হবে না, কেননা জার্মেনিয়াম যখন অ্যাক্টিভ হবে এর আরআরিতে ভোল্টেজ কত হয়ে যাবে 0.3, আর এর আরআরিতে 0.3 মানে সিলিকন আর অ্যাক্টিভ হবে না, কারণ একটা ডায়োড অ্যাক্টিভ হলে এর ভোল্টেজটা কি হয়ে যায় কনস্ট্যান্ট, এর আরআরি ভোল্টেজটা যেহেতু 0.3 হয়ে গেছে, তার মানে সিলিকন আর অ্যাক্টিভ হবে না। বুঝতে পেরেছো? শর্টকাটে মনে রাখবা যে যার নি ভোল্টেজ কম সে অ্যাক্টিভ হবে। ক্লিয়ার? তাহলে চিত্র কোনটা হবে? এইটা। আর এইটা যদি চিত্র হয়, তাহলে এখন আই আর ভি0 বের করা কোনো ব্যাপার না তোমাদের কাছে। এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করলে কি চলে আসবে আই, এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করলে কি পেয়ে যাবে ভি। বুঝতে পেরেছো? অনেকে আবার এভাবে মনে রাখে যে এইটা আগে অ্যাক্টিভ হবে তাই এইটা আর অ্যাক্টিভ হবে না, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা, যে এইটা আগে অ্যাক্টিভ হবে এর ভোল্টেজ কম, এই আগে অ্যাক্টিভ হয়ে যাবে তাই এর ভোল্টেজ 0.3 হয়ে যাবে আর অ্যাক্টিভ হবে না, এটা ভুল কনসেপ্ট। কেননা আমি সাপ্লাই দিয়েছি কি ডিসি, আমি যদি সাপ্লাই এরকম দিতাম, এসি সাপ্লাই যদি আমি দিতাম এর আরআরিতে, তাহলে আমি এটা বলতে পারতাম যে আমার ভোল্টেজটা ধীরে ধীরে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, যে অবস্থায় গিয়ে আমার ভোল্টেজটা 0.3 হয়ে যাচ্ছে তখনই এইটা অ্যাক্টিভ হচ্ছে, আর এইটা অ্যাক্টিভ হলে এ আর অ্যাক্টিভ হচ্ছে না। সেটা এসির জন্য সত্য, যে এটা আগে অ্যাক্টিভ হচ্ছে আর এটা একবার অ্যাক্টিভ হলে এর ভোল্টেজ 0.3 হয়ে যাবে, এর প্যারালালে আর ভোল্টেজ কি হবে না 0.3 এর বেশি হবে না, তাহলে ও আর অ্যাক্টিভ হবে না। কেমন কিছু? এসি অবশ্যই সম্ভব, আমরাই করব, ঠিক আছে। কিন্তু এটা এসি হলে তখন সত্য যে এইভাবে আমার ওইটা অ্যাক্টিভ হচ্ছে এটা অ্যাক্টিভ হচ্ছে না, কিন্তু যখন আমার সাপ্লাইটা ডিসি, তখন তো এটা বলা যাবে না যে এটা আগে অ্যাক্টিভ হবে, কেননা ডিসি সাপ্লাই ভাই কি ভাই থাকে বলতো, সরাসরি 20, এর কি কোনো ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া আছে যে প্রথমে ওইটা 0.3 পাচ্ছে তাই ওইটা অ্যাক্টিভ হবে, পরে এটা ডাইরেক্ট 20 পাচ্ছে, দুইটাই অ্যাক্টিভ হওয়ার ক্ষমতা রাখে। তো আসলে দুইটা অ্যাক্টিভ করা যাবে না, যার নি ভোল্টেজ কম সে কি হবে অ্যাক্টিভ হবে, যার নি ভোল্টেজ কম সে অ্যাক্টিভ হবে। যদি এরকম হয় ধরো দুইটা সিলিকন আছে একটা জার্মেনিয়াম আছে, তাহলে জার্মেনিয়ামটা অ্যাক্টিভ হবে, সিলিকন দুইটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ধরো এরকম অবস্থায় থাকলো যে দুইটা জার্মেনিয়াম একটা সিলিকন, তাহলে দুইটা জার্মেনিয়ামে অ্যাক্টিভ হবে, সিলিকনটা ডিঅ্যাক্টিভ হয়েছে। বুঝতে পেরেছো? কেন জার্মেনিয়াম দুইটারই ভোল্টেজ কি সমান, দুইটা অ্যাক্টিভ। আমি জানি এরকম প্রশ্ন তোমাদের মাথা থেকে আসবে, কি কি প্রশ্ন আসতে পারে সেটাও আমি জানি, সেগুলো দেওয়া আছে সামনে। না মনে হয় না।
সমস্যা নাই, একই বিষয়, আমি সবই করাবো, স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাব। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই, এমন কোনো ম্যাথ নাই যেটা তোমাদেরকে করাবো না। যেটা তুমি এরকম ম্যাথ দুই একটা করাবো যেগুলো অ্যাডমিশনে প্রয়োজন নেই, বুঝতে পারছো? জবের জন্য প্রয়োজন আছে ওইরকম দুই একটা ম্যাথ আমি করিয়ে রাখবো, কারণ দরকার আছে তোমাদের। ওই শুধু বেছে বেছে অঙ্ক করলাম এইভাবে ডিপার্টমেন্ট শিখে লাভ নাই আসলে। শুধু বেছে বেছে কয়েকটা শিখলাম এগুলা করলে হয়ে যাবে, দরকার নাই। এইভাবে ডুয়েটে চান্স পাওয়ারও দরকার নাই। এভাবে যারা চান্স পায় ডুয়েটে, এরা ডুয়েটের জন্য মানে ভয়ঙ্কর। যারা শুধু এই বাছাই করে সিলেবাস বাদ দিয়ে শর্টকাটে খালি কয়েকটা করে ডুয়েটে চান্স পায়, এরকম দু একজন থাকে, রেয়ার কিন্তু থাকে। কপাল ভালো বলে না, যে কিছু জিনিস বাদ দিয়ে ফেলছে, খালি বেছে বেছে কিছু জিনিস পড়ছে, ওইগুলাই বারবার রিভিশন দিছে, কমন পড়ে গেছে, ওখান থেকে চান্স হয়ে গেছে, বুঝতে পারছো? এরকম কিন্তু হয়, কিন্তু এরাই ডুয়েটের মনে করো যে বোঝা হয়ে দাঁড়ায়। এরা চান্স পাওয়ার পরে আর কুলায় উঠতে পারে না, বুঝছো? অনেক কিছুই জানে না, না জানা থেকেই চান্স পায়, দিয়ে আর কুলায় উঠতে পারে না। এরাই বের হয়ে মানে ডুয়েটের একটা অভিশাপ আর কি, বুঝছো? তো এইভাবে চান্স পাওয়ার দরকার নাই। চান্স পেলে একটু কষ্ট করেই চান্স পাবো, ভালোভাবে পড়াশোনা করেই পাবো। তাহলে পরে এটা দেখো, এটাতে আমাদেরকে বলেছে একটা সিলিকন আর একটা কি গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে? একটা সিলিকন এবং একটা গ্যালিয়াম আর্সেনাইড। কয়টা বাজে গো? 8টা। দেখো আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এটা যদি সিলিকন, এটা যদি গ্যালিয়াম আর্সেনাইড হয়, তাহলে এইটা কত? 0.7, এটা 1.2। তাহলে কোনটা অ্যাক্টিভ হবে বলো? 0.7 অ্যাক্টিভ হবে। এই যে এইটা আমাদের সার্কিট, এইটা যদি অ্যাক্টিভ হয়, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে আমি আই পাবো, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে আমি V0 পাবো। অঙ্ক শেষ। পরেরটা দেখো, পরেরটাতে কি বলা হয়েছে? এটাও সিলিকন, এটাও সিলিকন। যেহেতু দুইটাই সিলিকন, তার মানে দুইটাই অ্যাক্টিভ হবে। দুইটাই তো ফরওয়ার্ড বায়াস পেয়েছে, দুইটাই সিলিকন, তাহলে দুইটাই কি হবে? অ্যাক্টিভ হবে। আমার দুইটাই যদি অ্যাক্টিভ হয়, তাহলে আমাদের চিত্র হবে এইটা, দুইটাই অ্যাক্টিভ। আমি যে কোনো একটা লুপে কেভিএল অ্যাপ্লাই করলেই কি পাবো? আই পাবো। আমার ইচ্ছা আমি কোনটাতে অ্যাপ্লাই করব। আই পেয়ে গেলাম, এইখানে কেভিএল অ্যাপ্লাই করলে আমি কি পেয়ে যাব? V0 পেয়ে যাব। এটা অঙ্ক শেষ, পরে দেওয়ার আর কিছু নাই আসলে। এরপরেরটা যদি খেয়াল করি, একটা জার্মেনিয়াম আর একটা কি সিলিকন, বলো কোনটা অ্যাক্টিভ হবে? জার্মানিয়াম। সবাই ভুল বলছো, সবাই ভুল বলছো। শুধু ভোল্টেজ দিয়ে চেক করলে তো হবে না ভাই, আমাদেরকে তো ফরওয়ার্ড নাকি রিভার্স সেটাও দেখতে হবে। উপরে হায়ার পটেনশিয়াল, নিচে লোয়ার পটেনশিয়াল, তার মানে কারেন্ট উপর থেকে নিচে যাবে, এ তো প্রথম কন্ডিশনেই বাদ, এ আগেই রিভার্স বায়াস। তাহলে এর ভোল্টেজ চেক করার প্রয়োজনই নাই, ও রিভার্স বায়াস হয়ে গেছে। তাহলে কি অ্যাক্টিভ হবে বলো? সিলিকন। বুঝতে পেরেছো? আর সিলিকন অ্যাক্টিভ হলে সার্কিট এটা, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব, আই পাবো, ওই লুপে কেভিএল অ্যাপ্লাই করব, V0 পাবো। বুঝতে পেরেছি? এই তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমাদের স্লাইডও শেষ। প্রেজেন্ট আজকে হবে না। এই তোমাদের ওই পাশে ক্লাস হবে এখন এসি সার্কিট, ওই পাশে তোমাদের এসি সার্কিট ক্লাস হবে এখন, কেটে দিছি, আর পৃষ্ঠা আসবে না। হ্যাঁ, বিকাশ এই সবাই ওই রুমে ট্রান্সফার হও, ওই রুমে এসি সার্কিট ক্লাস হবে। 01738 01738487648, এটা হচ্ছে বিকাশ নাম্বার। হ্যাঁ।